ইওর ওনার, এই ছেলেটা আমার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে ধর্ষণ করেছে। আমি এই ছেলেটার নামে ভয়ঙ্করের থেকেও ভয়ঙ্কর শাস্তির অভিযোগ করছি। মিথ্যে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে এই মেয়েটা। এই আদালতে দাঁড়িয়ে একটা নিরপরাধ ছেলের নামে এত বড় ধর্ষণের অভিযোগ আনতে তোমার একটুও বাজছে না, তাই না মিম? তুমি এতটা নিচ মনের মানুষ আগে জানতাম না। মহামান্য আদালত, দেখেছেন এই ছেলেটা এত বড় বড় মানুষদের সামনে দাঁড়িয়ে একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকুই জ্ঞান পর্যন্ত নেই। এই ছেলেটাই আবার বলছে সে নাকি কোনো অপরাধ করেইনি। এর মতন ধর্ষকের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। মিমের মুখে এত বড় কথা শোনা মাত্রই শাকিলের চোখ ফেটে জল এলো। যাকে সে এত ভালোবাসতো, যার জন্য সকলের সাথে লড়তেও তার একটাও হাত কাঁপতো না, সেই মেয়েটাই আজ তাকে পুরো দুনিয়ার সামনে ধর্ষকের উপাধি দিয়ে দিল। এমনকি তার মৃত্যু কামনা করতেও একটু মুখে বাঁধল না। হ্যাঁ, ঠিক বলেছ মিম, আমি সত্যি একজন ধর্ষক। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে কি বলতো, উপরওয়ালা না ঠিকই আছেন, তিনি সব দেখছেন। এই আদালতের বিচারে আমার শাস্তি হোক বা নাই হোক, উনি এর বিচার ঠিকই করবে। তার জন্য তুমি তৈরি থেকো মিম। আর হ্যাঁ, আর একটা কথা, মানুষের কুকুর বিড়ালের ওপরেও ভালোবাসা জন্মায়, কিন্তু এতদিন আমার সাথে থাকার পরেও আমার জন্য তোমার মনে এতটা ঘৃণা, এতটা মিথ্যা অপবাদ জন্মাবে আমি ভাবতেও পারিনি। আমাকে এত বড় মিথ্যা অপবাদে ফাঁসিয়ে তুমি ঠিক কি পেলে আমি জানি না, তবে তুমি হয়তো নিশ্চয়ই খুব খুশি হয়েছো। তুমি খুব ভালো থেকো মিম, খুব ভালো থেকো। কথাটা বলা মাত্রই শাকিলের চোখ দিয়ে অনবরত জল পড়তে লাগলো। চোখের জল যেন বাঁধা মারতে চাইল না। সত্যিই তো, ভালোবাসার মানুষ যদি এত বড় মিথ্যা অপবাদ দেয়, তাহলে কোনো মানুষটা তার মনকে শক্ত করে ধরে রাখতে পারে। আর যদি সেটা আবার কোর্ট অবধি এগিয়ে যায়, তাহলে এর থেকে কষ্টের আর কি আছে? শাকিলের গলার স্বর যেন থমকে যেতে লাগলো। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। বারবার তার এটাই মনে হতে লাগলো যে এটাই কি আমার প্রথম ভালোবাসা? এতটাই ভুল ছিলাম আমি? তবে কি আমার ভালোবাসায় কোনো খুঁত ছিল, যার জন্য মিম আমায়? শাকিলের কষ্টের ঘোর কাটিয়ে মিম হঠাৎ করে বলে উঠলো, না, জন্মায়নি। কোনো রকম ভালোবাসা তোর উপরে জন্মায়নি, কারণ তুই একজন বড় নাম করা ধর্ষক। আমার মতন আর না জানি কত মেয়ের এরকম ভাবে সর্বনাশ করেছে। তোকে আমি ঘেন্না করি, জাস্ট ঘেন্না। বর্তমান পুলিশের হাতে হিয়া এক বড় লাঠি। তার কপাল সহ সারা শরীর থেকে ঘাম ঝরছে। মারতে মারতে সে হাঁপিয়ে গেছে, সেজন্য একটু দম নিচ্ছে। আর আসামি হিসেবে 2 হাত উপরে ঝোলানো আছে শাকিলের। পুরো শরীরে আঘাত করছে, অনেক জায়গায় কেটে গিয়ে রক্ত বেরিয়ে আসছে। চোখ থেকে পানি পড়তে পড়তে পায়ের নিচে ভিজে গেছে। তবুও পুলিশ অফিসারের মনে কোনো দয়া হলো না। কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবার মারতে লাগলো। মনে হচ্ছে আজ শাকিলকে এরা মেরেই ফেলবে, তার জন্য এরা উঠে পড়ে লেগেছে। অপরাধ বলতে তাদের কাছে শাকিল একজন ধর্ষক, কিন্তু সেটাও মিথ্যা অপবাদে। কিন্তু একজন ধর্ষক হলেও এত করে মারে না যতটা শাকিলকে এরা মারছে। হ্যাঁ, শাকিলকে এরা আরো মারবে, কারণ শাকিল সাধারণ মানুষের চেয়ে একটু আলাদা। সমাজের ভালো করতে চেয়েছিল, সমাজের অসহায় মানুষের উপকার করতে গেছিল। কিন্তু কথাই বলে না, কারোর উপকার করার পর বাঁশ খাবার জন্য রেডি থাকতে হয়। আর আজ শাকিল তার পুরো প্রমাণ পেয়ে গেল। বন্ধুরা, শাকিলের আজ পরিচয়টা আস্তে আস্তে গল্পের মধ্যে জেনে যাবেন। এখন বলার প্রয়োজন নেই। এখন আসেন গল্পের দিকে। পুলিশ অফিসার শাকিলকে মেরেই যাচ্ছে, আর শাকিল মার আর সইতে না পেরে জোরে জোরে চিৎকার করতে লাগলো, ছেড়ে দাও আমায়, আমি কোনো দোষ করিনি, অকারণে আমাকে মেরো না। চুপ শালা, একদম চুপ। যখন মেয়েদের উপর অত্যাচার করতিস তখন মনে ছিল না? এখন দেখ কেমন লাগে। শাকিলের মনে হচ্ছে জীবন যাই যাই অবস্থা। আর মনে হয় এই পৃথিবীতে থাকা হলো না শাকিলের। আর মনে হয় শাকিলের সংকল্পটা পূরণ করা হলো না। এরই মধ্যে হঠাৎ বাইরে থেকে কারোর একটা আওয়াজ আসলো। শাকিলের তো কোনো হুঁশ নেই,
কানে একটু করে আওয়াজ আসলো। চোখ তুলে দেখে উকিল সাহেব, সাথে ছিল শাকিলের একমাত্র বেস্ট ফ্রেন্ড রকি। উকিল সাহেব পুলিশ অফিসারকে থামতে বলল, অফিসার, এভাবে একজন নির্দোষ মানুষের ওপর আপনি নির্মমভাবে অত্যাচার করতে পারেন না। উকিলের কাজ কোর্টে গিয়ে ভাষণ দেওয়া, পুলিশ স্টেশনে নয়। আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, কোর্ট আর পুলিশ স্টেশন একই আইন চলে। কোন অপরাধে তাকে আপনি রিমান্ডে নিয়েছেন? সে একজন নামকরা ধর্ষক, আবার তার ওপর একজন নেতা হয়েও। এখানে যদি আপনার সিনিয়র অফিসার থাকতো তাহলে আপনি একই অত্যাচার করতেন। এতে আপনার কোনো সন্দেহ থাকলে সেটা ভুল। তাহলে বেশ, এই নেন মেডিকেল রিপোর্ট। আপনার সিনিয়র অফিসার একজন ধর্ষক। গতকাল রাতে সে বস্তির এক মেয়ের ইজ্জত লুট করেছে, সাথে আপনিও ছিলেন। কি বলছেন আপনি? অফিসার, টাকা বা ক্ষমতা দিয়ে কখনো কিছু লুকানো যায় না। মানে? রিপোর্টই থাকবে, যদি আমার মক্কেল সহি সালামত থাকে। ওকে, ওর কোনো অসুবিধা হবে না স্যার। এই, ওর হাত পা খুলে দাও। পুলিশ অফিসারের কথা শুনে একজন হাবিলদার এসে আমার হাতটা খুলে দিল। সঙ্গে সঙ্গে ধপাস করে পড়ে গেলাম মাটিতে। শাকিল স্যার দেখেছেন ওরা কত নির্মমভাবে ওকে মেরেছে। জানোয়ার তো জানোয়ারের মতোই কাজ করবে। একজন হাবিলদার আমাকে তুলে বসালো। মুখ থেকে রক্ত বের হচ্ছে, চোখ অন্ধকার হয়ে আসছে। বসে থাকতেও খুব কষ্ট হচ্ছে, অনেক ব্যথা করছে। বন্ধু, তুই চিন্তা করিস না, তোর কিছু হবে না, তোর জামিন করেই ছাড়বো। শাকিলের কথা বলার মতো শক্তি আর মন কোনোটাই নেই। নিচের দিকে তাকিয়ে আছে। রকি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। শাকিল দেওয়ালে হেলান দিয়ে শুয়ে পড়ল। সারা শরীরে অনেক ব্যথা, মনে হচ্ছে শাকিলের গায়ের মাংস কেটে কেউ বাদ দিয়ে দিয়েছে। এরপর পরের দিন শাকিলকে কোর্টে হাজির করার আদেশ আসলো। 2 হাত পায়ে বেড়ে লাগালো। একজন অপরাধীর থেকে কম কিছুই না। থানার বাইরে হাজার হাজার কলেজের ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। সবাই শাকিলের দিকে তাকিয়ে আছে। শাকিল থানা থেকে বেরিয়ে এসে তাকিয়ে দেখে সবাই শাকিলের দিকে তাকিয়ে আছে। শাকিল বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো থানাটা কেঁপে উঠলো। হাজার হাজার ছেলে মেয়ে চিৎকার করে উঠলো। শাকিল বেরিয়ে পড়া হাতটা আকাশের দিকে উঁচু করে ধরলো। সবাই শাকিলের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে খুব কষ্ট পেল, বুকটা কেঁপে উঠলো। যাদের জন্য এত কিছু করলো তারাই শাকিলকে ধর্ষক বানালো, আবার তারাই শাকিলের জন্য কান্না করছে। কি আজব দুনিয়া! পিছনে থেকে চাকু বসিয়ে সামনে থেকে গোলাপ দেওয়ার মতোই। দুনিয়াটা খুবই আজব। দুনিয়াকে বুঝতে পারলেই সে বিশাল জ্ঞানী। শাকিল সোজা গিয়ে গাড়িতে উঠে বসলো। শাকিলের চারপাশে হাবিলদার বসলো। এবার গাড়ি স্টার্ট দিল আর রওনা হলো কোর্টের দিকে। কিছুক্ষণের মধ্যে কোর্টে এসে হাজির হলো। কোর্টের সামনে গাড়ি দাঁড় করালো। হাবিলদার একজন খুনির মতো শাকিলের হাত ধরে গাড়ি থেকে নামালো। এরপর শাকিলকে নিয়ে যাওয়া হলো ভেতরে। ভিতরে অনেক উকিল সাহেব বসে আছেন। শাকিলকে দেখে মনে হলো সবাই অবাক হয়ে গেছে। শাকিল তাদের দিকে না তাকিয়ে সোজা চলে গেল। এবার শাকিলকে কাঠগোড়ায় ডাকা হলো আর জজ সাহেব চলে আসলো। জজ সাহেব আসার পর টেবিলে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বলল, অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। এমন সময় আমার বাবা মা এসে পড়লো। এসেই আমার দিকে তাকালো। জজের কথা শোনার পরে আমার বিপক্ষের উকিল দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, ননার, এই ছেলেটা কলেজের নাম করা একজন মেধাবী ছাত্র, এমন একজন খুব জনপ্রিয় নেতা, যা সেই কলেজ সহ আশেপাশের সব কলেজ তার কথাই চলে। কিন্তু সে এসবের নাম করে মেয়েদের ইচ্ছা মতো দর্শন করে। এমন কথা শোনার পরে আমার মা মুখে কাপড় দিল। তখন আমার উকিল দাঁড়িয়ে গেল। অবজেকশন, ইউর অনার। আমার মক্কেলের নামে বলা সব কিছু মিথ্যা। কারণ একজন অপরাধী যদি একটা অপরাধ করে তাহলে কি পৃথিবীর সব অপরাধের দোষী হবে? উকিল কাকুর এমন কথা শুনে জজ সাহেব মাথা নেড়ে দিল। আমার বিপক্ষের উকিল রেগে গেল। এবার আমার বিপক্ষের উকিল বলল, আচ্ছা, যদি মানতে না পারো তাহলে প্রমাণ আছে। তখন আমার ঠিক উল্টো দিকে একজন মেয়েকে ডেকে দিল, যাকে আমি আজ প্রথম নয়, অনেক আগে থেকেই চিনি। তার নাম মিম। জজ সাহেব, এই ছেলে মুখোশের আড়ালে অনেক পাপ করে, কিন্তু সেগুলো মুখোশ দিয়ে লুকিয়ে রাখে। মিমের কথা শুনে তো আমি অবাক। কী সব বলছে মেয়েটা?
এত বড় মিথ্যা বলতে কি তার একটুও আটকালো না? আমি সহ আদালতে থাকা সবাই অবাক হয়ে গেল। আমার মা তো কেঁদে দিল। জজ সাহেব হাতুড়ির বাড়ি দিয়ে অর্ডার বলল। সবাই চুপ হয়ে গেল। আমার বোনকে কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখায়। এছাড়াও বলে তার কাছে নাকি আমার নোংরা ছবি আছে, তার কথা না শুনলে সেটা নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে। তাই আমি উপায় না পেয়ে রাজি হয়ে যাই। এসব কথা শোনার পরে কোনো মানুষই ঠিক থাকতে পারবে না। আদালতের সবাই আমার দিকে ঘৃণার চোখে তাকালো, কারণ তারা জানে একটা মেয়ে তার ইজ্জত নিয়ে কখনো মিথ্যে কথা বলবে না। এটাই সমস্যা। যেই মেয়ে কাপড় খুলতে পারে সে ভোটে কেন, পরীক্ষা তো পাশ করতে পারে। তো যাই হোক, এসব শুনে আমার বাবা আর মায়ের মাথা নিচু হয়ে গেল। তাদের দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো, যেটা আমি মানতে পারছিলাম না। এভাবে একে একে আমার বিরুদ্ধে সাক্ষী হাজির করা হলো। জজ সাহেব, এই ছেলেটা কলেজের মেয়েদের উপর চান্স নেয়। মিমসহ আরও অনেক মেয়ে সর্বনাশ করেছে এই ছেলেটা। আমি মাথা নিচু করে নিলাম। বুঝলাম আমার বিরুদ্ধে এরা হাজারটা অভিযোগ হাজির করে রেখেছে। তার সামনে আমার কথা কোনো কাজে আসলো না। আমার পক্ষের উকিলও হার মানল। বিপক্ষের সাথে প্রমাণ দেখাতে না পেরে কেস থেকে হেরে গেলাম আমি বিশ্বসেরা ধর্ষক। জজ সাহেব ঘোষণা করে দিল, মহামান্য আদালত শাকিল মাহমুদকে 2 বছরের জেল হেফাজতে থাকার শাস্তি ঘোষণা করলো। জজ সাহেবের কথা মঞ্জুর হয়ে গেল। আদালতের সময় শেষ হয়ে গেল। জজ সাহেব উঠে চলে গেল। আমি ওখানেই বসে পড়লাম। ঠিক এমন সময় জনি আসলো আর বলল, কি রে, তোর নেতাগিরি আজ কোথায় গেল? নিজের চরিত্র নিয়ে তো খুব বড়াই করতি, আজ কোথায় গেল? শাকিল কথা বলার মতো ভাষা পেল না, কারণ আজকে সত্যের কোনো বিচার নেই। যেখানে নামকরা ধর্ষক সবার সামনে ঘুরে বেড়াচ্ছে, সেখানে শাকিল অপরাধ না করেও অপরাধী। জনি ইচ্ছে মতো শাকিলকে অপমান করলো। শাকিল মুখ বুজে সব সয়ে গেল। পুলিশ এসে শাকিলের হাতে হাত কড়া পরিয়ে দিল। দুজন হাবিলদার এসে শাকিলের 2 হাত ধরে দাঁড় করালো। শাকিলের চারিদিকে পুলিশ ঘিরে রেখেছে। এমন সময় রিমি শাকিলের দিকে টেরা চোখে তাকিয়ে চলে গেল। ক্লাসে স্যার বলতো, কখনো মেয়ের ফাঁদে পা দিবি না, কারণ মেয়ের মায়ায় জগৎ সৃষ্টি, আবার মেয়ের মায়ায় জগৎ ধ্বংস হতো। আজ সেই কথার পুরো মিল পেল শাকিল। শাকিল হাঁটছিল, সামনে তাকিয়ে দেখে শাকিলের বাবা মা আর রকি দাঁড়িয়ে থেকে কান্না করছে। শাকিল তাদের কাছে গেল। শাকিলের মায়ের চোখ ঝরে অশ্রু পড়ছে। শাকিলের যাওয়া দেখে শাকিলকে জড়িয়ে ধরলো। এ কি হয়ে গেল বাবা? মা কেঁদো না মা, কিচ্ছু হবে না। যার জন্য একদিন আমার মাথা উঁচু হতো, আজ তার জন্য আমার মাথা নিচু হলো। বাবা আমায় মাফ করে দাও, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। মাফ তো তাদের কখনো করবো না যারা তোকে এত বড় অপবাদ দিয়েছে। বাবা ভালো হয়ে থাকিস। তোমরা বাসায় যাও, আর একদম চিন্তা করবা না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আমি হাঁটবো। এমন সময় রকি সামনে এসে দাঁড়িয়ে গেল। বন্ধু, আমায় মাফ করে দে রে, আমি কিছু করতে পারলাম না। আরে বেটা, যার কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই। তুই কিছুই তো করতে পারবো না। আর চিন্তা করিস না, মাত্রই তো 2 বছর। কিন্তু তোর স্বপ্ন? মানুষের সব স্বপ্ন তো আর সত্যি হয় না। কিছু কিছু স্বপ্ন স্বপ্নই থেকে যায়। দুঃখ করিস না, আমার বাবা মাকে দেখে রাখিস রে। আর হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করবি। ভুলেও কারোর উপকার করতে যাবি না, তা না হলে আমার মতোই হতে হবে। তুইও ভালো থাকিস। এই বলে তাদের বিদায় দিয়ে চলে গেল শাকিল। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে শাকিলের। সাজানো গুছানো স্বপ্ন ভাঙলো যে কতটা কষ্ট হয়, সেটা শুধু তারাই জানে যাদের ভেঙেছে। শাকিলের তেমন কষ্ট নাই, কষ্ট শুধু একটাই, তার বাবার মাথা যেন কারোর কাছে নত না হয়, কারোর কাছে যেন ছোট না হতে হয় তাকে। সেজন্য শাকিল জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। কিন্তু আজ শাকিলের এই জন্য এতগুলো মানুষের সামনে, এই শহরের সামনে শাকিলের বাবার সম্মান ছোট হয়ে গেল। এখন সবাই তাকে বলবে ধর্ষকের বাবা। এটা আমি কি করে মানবো? আমার জন্য আমার বাবা মায়ের সম্মান নষ্ট হবে, এটা আমি মানতেও পারছি না। কিন্তু কি আর করব, এখন না মেনেও কোনো উপায় নেই। যা হবার হয়ে গেছে, কিছুই করার নেই। হাবিলদাররা শাকিলকে নিয়ে গিয়ে জেলের কারখানায়
রাখলো। সেখানে অনেক মানুষ, যে যার মতো কাজ করছে। শাকিলকে নিয়ে গিয়ে একটা রুমে রাখা হলো। সেখানে আরো দুজন ছিল। শাকিল ভিতরে গিয়ে এক কোণায় বসে পড়ল, আর দারোগা গেট লাগিয়ে দিল। শাকিলকে এভাবে বসে থাকতে দেখে সেই দুজন শাকিলের কাছে আসলো আর পাশে বসলো। তাদের দিকে একবার ফিরে দেখলো শাকিল। এরপর শাকিল আর মনে বসে রইল। কিছুক্ষণ পর জেলখানার লোকেরা শাকিলের দিকে তাকিয়ে হাসাহাসি করতে লাগলো। তাদের মধ্যে বলাবলি করতে লাগলো, আরে এই ছেলেটাকে চিনিস না? এটা তো সেই ছেলে যে মেয়েদের সুযোগ নেয়, তাদের পড়াশোনার কথা বলে কি কি করে জানিস না? কথাগুলো সব কলিজায় আঘাত করলো শাকিলের, কিন্তু সেটা প্রকাশ করার মতো ভাষা খুঁজে পেল না শাকিল। কাকে বলবে শাকিল এমন দুঃখের গল্প? যাকেই বলতে যাব সে উল্টে শাকিলকে বকাবকি করে চলে যাবে। কেউ শাকিলের কথা বিশ্বাস করবে না। হ্যাঁ, এক সময় সবাই শাকিলের কথা শুনতো, কিন্তু এখন শাকিল একজন নামকরা ধর্ষক। পুরো শহর শাকিলকে এখন এক নামে চিনে, ধর্ষক আর ধর্ষক। শাকিলের নামে যে কতগুলো অপবাদ আছে, যেগুলো বলতে শাকিলের নিজেরই লজ্জা লাগছে। শাকিল আনমনে বসে থেকে এসব ভাবছিল। এসব ভাবতে ভাবতে কখন যে তার চোখ দিয়ে পানি পড়ে গেল টেরই পায় নাই। হঠাৎ শাকিলের পাশে থাকা সেই দুজনের মধ্যে একজন বলে উঠল, এদের কথাই কান দিও না। যা সত্যি তাই তো বলেছে। আমি আপনাকে দেখেছি ভাইয়া, আমার নাম মুন্না। কোথায় দেখেছেন? একবার আমাদের কলেজে লেকচার দেবার জন্য গেছিলেন। তা তো বুঝলাম, কিন্তু তুমি পড়াশোনা রেখে এখানে কেন? আমার অনেক অপরাধ, টাকা চুরি করি, মানে পকেট মার, আর সেসব টাকা দিয়ে গাঁজা খেতাম। কলেজে একদিন হঠাৎ করে যেতাম। ও, কিন্তু ভাইয়া আপনি এত ভালো একজন মানুষ হওয়া সত্ত্বেও এখানে কেন? এ বলেছে আমি ভালো? আমি বর্তমানে নামকরা অপরাধী। কি বলছেন এসব? হ্যাঁ, ওরা কি বললো শুনছো না? তার মানে ওরা জেনেই বলেছে? কিন্তু এটা কি করে সম্ভব? কিভাবে আবার? যেভাবে ওরা ওদের ভাবনায় ভেবে নিচ্ছে ওইভাবেই। আমার মনে হচ্ছে কত একটা ভুল হচ্ছে। ভুল? হ্যাঁ ভুল, আমার জীবনে অনেক বড় ভুল। বলেন একটু শুনি। সে এক বিশাল কাহিনী। বাবা মায়ের আদরের কলিজার একমাত্র ছেলে ছিলাম আমি, শাকিল। পড়াশোনায় আমি ছোট থেকেই ফার্স্ট ছিলাম। ক্লাস 1 থেকেই আমার রোল ছিল 1। তখন স্কুলে আমায় টক্কর দেওয়ার মতো কোনো ছাত্র ছিল না। আমার বাবা একটা ছোট কোম্পানিতে চাকরি করত। আমি ছোট থাকতেই আমার বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। বাবা আমায় বলল, তোকে এমন একজন হতে হবে যাকে দেখে বড় বড় মানুষ যেন বলে এই একজনই তো আছে যে সকলের দুঃখ কষ্ট বোঝে, সবাই উপরে যেতে হবে তোকে। আমি তখন থেকেই মন প্রাণ দিয়ে পড়াশোনা করতাম। ছোট থাকতে একটু বদমাইশি করতাম, কিন্তু বড় হওয়ার পরে আর তেমন দুষ্টুমি করতাম না। বরং কেউ দুষ্টুমি করলে আমি নিজেই তাকে অনেক অনেক বুঝিয়ে দিতাম। কিন্তু কেউ কেউ আমার কথা মানতো, আবার কেউ কেউ মানতো না। যারা আমার কথা মানতো না তাদের স্যারের কাছ থেকে পানিশমেন্ট দিয়ে দিতাম। তারপরে স্যারের হাতে পানিশমেন্ট না খাওয়ার জন্য আমার কথা শুনতো। এভাবেই আমার দিন কাটতো। পিএসসি পরীক্ষা দিলাম, আর রেজাল্টের সময় আমি পুরো জেলায় ফার্স্ট হলাম। আর কথা শোনার সাথে সাথেই তো আমার বাবা অনেক খুশি হয়ে গেল। সবার মুখে মুখে শুধু আমার কথাই ভাসতো। সবাই বলতো এই শহরে ছেলে থাকলে এই একটাই আছে। আর তখন থেকেই আশেপাশের কাকিমারা আমায় তাদের বাসায় ডাকতো আর তার ছেলে মেয়েকে পড়াতে বলতো। আমিও খুশি মনে পড়াতাম, আর তার বিনিময়ে কাকিমারা আমায় অনেক ভালোবাসতো, ভালো ভালো খাবার খাওয়াতো। এতেই আমি অনেক খুশি হতাম। সবার সাথেই আমি হাসি মুখে কথা বলতাম। আমি পড়াশোনায় ভালো হওয়ার জন্য আমায় প্রাইভেটে পড়ার জন্য কেউ টাকা চাইতো না। প্রাইভেটের স্যাররাও আমায় ফ্রিতে পড়াতো, কারণ সবাই জানতো আমাদের আর্থিক অবস্থা একটু খারাপ ছিল। এই কারণেই সবাই আমায় ফ্রিতে পড়াতো। দেখতে দেখতে জিএসসি পরীক্ষা দিল শাকিল, আর তাতেও জেলার ফার্স্ট হলো শাকিল। শাকিলের কাছাকাছি এসে সেকেন্ড হলো জনি সরকার, কিন্তু এটা জনি মানতে পারেনি। ফলে শাকিলের সাথে দুশ্মনী শুরু করে দেয়। জনি মাথায় সবসময় ঘুরতো কি করে শাকিলকে সে বিপদে ফেলবে আর শাকিলের জায়গা সে নেবে। কিন্তু শাকিল একটু চালাক থাকায় শাকিলের সবসময় ক্ষতি করতে পারতো না। শাকিল জনির এমন আচরণ দেখে সজাগ হয়ে থাকতো। জনি হলো বড়লোক বাবার একমাত্র ছেলে, যেমন চেহারা তেমন টাকা পয়সা। বর্তমান অনুযায়ী তার কাছে সবকিছু ছিল,
বিভিন্ন জায়গায় সে প্রাইভেট পড়তো, অনেক পড়াশোনা করত। শাকিলকে তো দু চোখে দেখতেই পারতো না। আর এভাবে দুজন শত্রুতা করে এসএসসি পরীক্ষা পর্যন্ত পৌঁছালো। পরীক্ষার আগে জনি এসে শাকিলকে চ্যালেঞ্জ করলো, এই শাকিলের বাচ্চা, সারা ভিখারি, ভালো করে শোন, তুই যতই ভালো করে পড়াশোনা কর, আমার ধারে পাশেও যেতে পারবি না। তোর মতো ভিখারি সবসময় আমাদের পায়ের নিচেই থাকবি। তোর পুরো ফ্যামিলিটা ভিখারি, তুইও ভিখারি, আর তোদের মতো ভিখারিরা ফুটপাতে থাকার যোগ্য না। এরপর জনি আরো অনেক বাজে মন্তব্য করলো। ফলে শাকিলের খুব খারাপ লাগলো। তাই মনে মনে সিদ্ধান্ত নিল, যে করেই হোক জনির অহংকার আমি মাটিতে মিশাবো। সবসময় পড়াশোনা নিয়ে এত অহংকার, ওর অহংকার যদি আমি মাটিতে না মিশাতে পারি তাহলে আমার নামও শাকিল না। এরপর শাকিল দিন রাত পড়াশোনায় মনোযোগ দিল। রাত কি আর দিন কি, সব সময় পড়াশোনা নিয়ে থাকতো। ঠিক মতো খাবারও খেত না শাকিল। কখনো শাকিলের বাবা এসে নিজ হাতে খাওয়াতো, আবার কখনো মা এসে খাইয়ে দিত। আর এভাবে পড়তে পড়তে এসএসসি পরীক্ষার সময় হয়ে গেল। বাবা মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিল শাকিল। যাবার সময় ঠিক আবার জনির সাথে দেখা। জনি শাকিলকে দেখে হেসে দিল। অনেক কথা হলো শাকিল আর জনির মাঝে। জনির কথা শুনে মনে হচ্ছে আজ জনি যে কি করবে কে জানে। শাকিল আর তাকে বেশি কিছু বলল না। পরীক্ষার হলে ঢুকে গেল। তার একটু আগে একজন স্যার শাকিলকে ডাকলো। অবশ্য শাকিলের স্কুলেরই স্যার। শাকিল স্যারের কাছে গেল। শাকিল, পরীক্ষার সময় শুধু লেখা নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, লেখার সঙ্গে সঙ্গে হাত পায়ের দিকে খেয়াল রাখবে। ওকে স্যার। স্যারের কথাতে শাকিল বুঝে গেল স্যার কি বলতে যাচ্ছে। শাকিল স্যারকে বিদায় দিয়ে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে শাকিল সিট খুঁজতে লাগলো। এমন সময় শাকিল দেখলো একজন মেয়ের পাশে শাকিলের সিট, একদম পাশেও না, কাছাকাছি। পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত তার সঙ্গে কিছু কথা হলো, তার সাথে পরিচয় হলো। মেয়েটা অনেক ভালো। শাকিল তার সম্পর্কে বলল, মেয়েটাও তার সম্পর্কে বলল। এসব করতে করতে খাতা নিয়ে চলে আসলো আর পরীক্ষা শুরু হয়ে গেল। শাকিলের কাছে প্রশ্ন কম মনে আসছে, সেজন্য এদিক ওদিক না তাকিয়ে লিখতে লাগলো শাকিল। শাকিল লিখছে আর পায়ের দিকে খেয়াল লাগছে। এরই মধ্যে হঠাৎ একটা কাগজের টুকরো শাকিলের পায়ের তলায় এসে আটকে গেল। সাথে সাথে স্যারের কথার প্রমাণ পেল শাকিল। তাই শাকিল আস্তে করে পা দিয়ে সরাতে যাবে, ঠিক এমন সময় পরীক্ষার হেড স্যার বাইরে থেকে দেখে ফেলল। সঙ্গে সঙ্গে ভিতরে চলে আসলো। এসেই শাকিলকে দাঁড়াতে বলল। শাকিল দাঁড়িয়ে গেল। তখন জিজ্ঞেস করলো, পায়ের নিচে কি ওটা, কি সরাচ্ছ পা দিয়ে? শাকিলের গলা পর্যন্ত শুকিয়ে গেল। কি বলবে এখন? ছাত্র জীবনে কখনো নকল করে নেয়নি শাকিল, আর আজ প্রমাণ সহ ধরা খেলো, তাও আবার অন্যের নকল। শাকিল স্যারকে জান প্রাণ দিয়ে বলল যে ওটা আমার নকল নয়, কিন্তু তারা তো আর আমার কথা শুনবে না, ডাইরেক্ট আমায় দোষারোপ করলো। তাকিয়ে দেখলাম জনি হাসছে। বুঝলাম এসব কার বুদ্ধিতে হচ্ছে। মনটা খুব খারাপ হয়ে গেল। নকলের কলঙ্ক লেগে গেল। স্যার আমায় খাতা দিতে বলল। আমি খাতা হাতে নিয়ে তাকিয়ে আছি, ভাবছি আজ মনে হয় আমার সব কিছু শেষ। ঠিক এমন সময় পাশে বসা মেয়েটা দাঁড়িয়ে গেল আর বলল, মেয়েটার এমন কথা শুনে আমি তো পুরোই অবাক। এটা কি বলছে? আমার সঙ্গে জনিও অবাক হয়ে গেল, কারণ এটা তো জনির কাজ। তাহলে মেয়েটা কেন অযথা নিজের ওপরেই দোষ চাপিয়ে নিচ্ছে? মাথায় কিছুই ঢুকলো না। আমি তার দিকে অবাক দৃষ্টিতে তাকালাম। সে মুচকি হেসে সরি বলল। আমি হাসির মানেটাও বুঝলাম না। তখন হেড স্যারের দৃষ্টি আমার ওপর থেকে সরে মেয়েটার ওপরে গেল। তাকে সেই লেভেলের অপমান করলো, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। অবশেষে মেয়েটার খাতা কেড়ে নিল আর 30 মিনিটের জন্য তাকে হল থেকে বের করে দিল। মেয়েটা মন খারাপ করে চলে গেল। তার চেয়েও বেশি মন খারাপ আমার হলো। আমি এসব তো কিছুই বুঝলাম না। সত্যি কি মেয়েটা নকল করেছিল? কিন্তু আমার পাশে বসেছিল কই? আমি তো দেখলাম না। যাই হোক, আমি আবার লেখায় মনোযোগ দিলাম। 30 মিনিট পরে মেয়েটা ভিতরে আসলো আর লিখতে লাগলো। এভাবেই লিখতে লিখতে সময় হয়ে গেল। পরীক্ষা শেষ হয়ে গেল। সময় শেষ হওয়ার জন্য খাতা জমা দিয়ে বাইরে আসলাম। আমি মেয়েটাকে খুঁজছিলাম, কিন্তু আর দেখতে পেলাম না। অনেক খোঁজাখুঁজি করার পরে দেখলাম
মেয়েটা তার বান্ধবীদের সাথে আছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে মেয়েটার নাম জিজ্ঞাসা করলাম। মেয়েটা তার নাম বলল মিম। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি সত্যি নকল করেছিলে? আমি তো টেরও পেলাম না। আরে না, ওটা আমার নকল নয়। পিছনে থাকা কয়েকটা ছেলেদের মধ্যে থেকে একজন ওটা ফেলে, আর সেটা তোমার পায়ের নিচে রাখা হয়। কি বলছো এসব? হ্যাঁ, এটা আমি দেখে ফেলেছিলাম। তখন স্যারকে বললে তো বিশ্বাস করবে না, আর ওই ছেলেরা তো কখনোই স্বীকার করবেই না, তাই আমি। তুমি কি পাগল? আমার দোষ তুমি কেন নিলে? তোমার নাম অনেক শুনেছি, শহরে তুমি অনেক ভালো ছেলে, জেলা ফার্স্ট ছাত্র। তোমার উপর এমন দোষ পড়লে সেটা অনেক বড় কলঙ্ক হতো। আর আমরা তো তেমন কোনো ছাত্রী না, আমাদের উপর পড়লে কিচ্ছু হবে না। আমার জন্য তুমি তোমার পরীক্ষা নষ্ট করলে? দেখুন মিস্টার, এটা আপনার জন্য করি নাই। আপনাকে অনেক সম্মান করতাম, অনেক ভালো ছাত্র, এই জন্য করেছি। আর হ্যাঁ, এই কথা যেন আর কেউ না জানে। তোমার বান্ধবী তো অলরেডি জেনেই গেছে। ওরা কাউকে কিচ্ছু বলবে না। আচ্ছা বাই, কালকে আবার দেখা হবে। বাই। শাকিল তাকে বিদায় দিয়ে চলে গেল। তারাও গাড়ি নিয়ে চলে গেল। মেয়েটা শাকিলের মন জয় করে নিয়েছে। এত সুন্দর মনের মেয়ে। শাকিল সেখানে আর দাঁড়িয়ে না থেকে সোজা বাসায় চলে আসলো। পরের দিন আবার গেল, আর সেদিন গিয়ে শাকিল মিমকে তার সাধ্য মতো সাহায্য করলো। প্রায় প্রশ্ন তাকে বলে দিল। এভাবে প্রতিদিন শাকিল মিমকে সাহায্য করত। মিম অনেক ভালো ছিল। শেষ দিন শাকিলের খুব মন খারাপ হলো। কয়েকদিনে তারা অনেকটা কাছাকাছি চলে এসেছে। পরীক্ষা শেষ হয়ে গেল। এখন বাসায় আসার সময় শাকিলের মন খারাপ, আর মিমেরও মন খারাপ হয়ে গেল। শাকিল চলেই আসছিল, ঠিক সেই সময় মিম তাকে ডাকলো। এই যে স্যার। হ্যাঁ বলেন ম্যাডাম। চলে যাচ্ছেন? হ্যাঁ, তাছাড়া তো আর কিছু করার নেই। আমার কথা কি আপনার মনে পড়বে? জানি না। জানি পড়বে না, কিন্তু তোমার কথা আমার খুব মনে পড়বে। খুব মিস করব তোমায়। আমিও। জানা আছে কতটা মিস করবা। এবার যাও। আচ্ছা বাই, ভালো থেকো। মিমের সাথে কথা শেষ করে বিদায় নিয়ে এসে গাড়িতে উঠলাম। কিছুক্ষণ পরে গাড়ি ছেড়ে দিল। সবাই খুব আনন্দ করছে। আজকের পরীক্ষা নামক ঝামেলা শেষ হয়েছে, সেই জন্য সবাই খুশি। কিন্তু আমি আনমনে বসে আছি। তখন সবাই আমার কাছে জানতে চাইলো আমার কি হয়েছে। আমি মুচকি এসে মাথা নাড়া দিলাম এবং তাদের সাথে যোগ দিলাম, আর আনন্দ করতে করতে বাসার দিকে চলে আসলাম। বাসায় এসে শার্ট প্যান্ট পাল্টিয়ে গোসল করতে গেলাম। গোসল করে এসে রুমে বসে পড়লাম। মিমের কথা খুব মনে হচ্ছে। একটুতেই মেয়েটার সাথে কতটা সম্পর্ক গড়ে গেছে এসব ভাবছিলাম। এমন সময় আম্মু খেতে ডাকলো। আমি খেতে বসলাম, তখন আব্বু আসলো। কিরে, কেমন পরীক্ষা দিলি? এই তো খুব ভালো। ভালো হলেই হলো। আব্বুর সাথে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করলাম। এবার একটু রেস্ট নেওয়ার জন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। খুব তাড়াতাড়ি ঘুম ধরে গেল। একটানা ঘুম দিয়ে বিকেলে উঠলাম আর ফ্রেশ হয়ে বাজারের দিকে রওনা হলাম। বাজারে যেতেই রকি এসে আমার সামনে হাজির হলো। আমি দাঁড়িয়ে গেলাম। কিরে তুই? বন্ধু, এত সুন্দর পরীক্ষা দিলি, অথচ ট্রিট দিলি না। ভালো দিয়েছি কি খারাপ দিয়েছি সেটা রেজাল্ট আসলেই জানা যাবে। একদম তাই। হঠাৎ জনির কথা শুনে আমি আর রকি চমকে গেলাম। পিছনে তাকিয়ে দেখি জনি দাঁড়িয়ে হাসছে। আমি নিশ্চিত কোনো মতলব আছে। জনি তুই? হ্যাঁ, বাজারে আসছিলাম, তোদের কথা শুনে থামলাম। তা তোরা কি নিয়ে যেন কথা বলছিলি? শাকিল খুব ভালো পরীক্ষা দিয়েছে, তাই ট্রিট চাচ্ছি। কি হলো, হাসছিস কেন? এই তুই একটু থাম। এই যে চাচা, এইদিকে আসেন আসেন। জনি হঠাৎ করে কেমন যেন করতে লাগলো। বাজারের লোকদের ডাকছে। শাকিল বুঝতে পারলো না তার মতলবটা কি করতে যাচ্ছে সে। এমন সময় শাকিল দেখে তার আব্বুও সেখানে এসে হাজির। শাকিল জানে না যে আজ তার কি হবে। এমন সময় হঠাৎ করে জনি বাজারের সকলকে উদ্দেশ্য করে বলে উঠলো, আপনারা তো এই শাকিলকে নিয়ে অনেক গর্ভবতী হয়ে আছেন। সরি গর্বিত। আপনারা কি জানেন এই শাকিল কি করে এত ভালো রেজাল্ট করে? এই জনি, তুই কি বলতে চাইছিস? আরে দাঁড়া, তুই যে কি করে পরীক্ষায় পাস করিস তার আসল রহস্য আমি সকলের কাছে ফাঁস করব। আসলে শাকিল পড়াশোনা করে পাস করে না, নকল করে স্যারকে টাকা খাইয়ে পাস করে।
আর আপনারা তাকে মাথায় করে নাচেন। কি বলছিস এসব? তার প্রমাণ হলো আমি নিজে চোখে দেখেছি। পরীক্ষার হলে পরীক্ষার খাতায় না লিখে বসে থেকে একটা মেয়ের সাথে প্রেম করছিল। এখন আপনারা বলেন এ কেমনে করে পাস করবে? জনির এমন কথা শুনে ওখানে থাকা সবাই অনেক অবাক হয়ে গেল, সাথে আমিও। জনি এমন কথা বলবে আমি ভাবতেও পারিনি। কি রে শাকিল, কথা বন্ধ হয়ে গেল কেন? জনি, তুই যে বললি আমি নকল করে টাকা খাইয়ে পাস করি, এটার কি কোনো প্রমাণ আছে? এটা তো আইডিয়া করলেই পাওয়া যাচ্ছে। যে যেমন সে অন্যের সম্পর্কে তেমনটাই ভাববে, এটাই স্বাভাবিক। কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, আমি নকল করি? নিজের দোষ নিজেই নিতে শিখে গেছে। বাহ, খুব ভালো তো। এই চুপ, চোরের মায়ের বড় গলা। রেজাল্ট আসলেই জানা যাবে কে চোর আর কে ডাকাত। এটা ভাবিস না, কারণ তুই যে ফেল করবি এটা সবাই জানে। কারণ পরীক্ষা দেওয়া বাদ দিয়ে যে বসে বসে প্রেম করে সে কখনো পাস করে না। প্রেম করে কতজন কবি হয়েছে, আর আমি পাস করতে পারবো না? স্বপ্ন দেখা বাদ দে, পরে পস্তাতে হবে। কে পস্তাবে সেটা সময় হলেই জানা যাবে। ওকে, গুড বাই, আমার আবার হাতে সময় কম। জনি এক প্রকার ভাব নিয়ে ওখান থেকে চলে গেল, আর আমার আব্বু আমার দিকে তাকিয়ে সেও বাসায় চলে গেল। আমি সেখানে আর দাঁড়িয়ে না থেকে রকিকে নিয়ে ঘুরতে লাগলাম। অনেকক্ষণ বসে আড্ডাবাজি করে বাসায় চলে গেলাম। বাসায় এসে দেখি আব্বু আর আম্মু চুপচাপ বসে আছে। ব্যাপারটা আমার সুবিধাজনক মনে হলো না। আমিও গিয়ে তাদের কাছে বসলাম। ব্যাপারটা কি, সবার মুখে তালা কেন? তোর জন্য তোর বাবা খুব চিন্তায় পড়ে গেছে। কেন? তুই নাকি পরীক্ষায় ফেল করবি। কে বলেছে এসব কথা? তুই শুনলি না রকি কি বলে গেল? আরে আব্বু, ছোট থেকেই তোমার মাথা কখনো নিচু হতে দেয়নি। তোমার কথা মতো সবার উপরে রেজাল্ট করে আসছি, আর আজ তুমি... না বাবা, আমার খুব ভয় করছে। তুই ফেল করিস তাহলে আমি মুখ দেখাবো কি করে? এতদিন যখন এসব হয়নি তাহলে এখনো হবে না। আব্বুর সাথে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল, তাই রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরীক্ষা তো দিয়ে আসলাম, কিন্তু রেজাল্ট আসতে অনেক দেরি, তাই কিছু একটা করতে হবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হলাম। সোজা স্কুলে চলে আসলাম। সেখানে এসে সোজা স্যারের কাছে গেলাম। স্যার, রেজাল্ট আসতে অনেক দেরি, আর রেজাল্ট না আসা পর্যন্ত কোথাও ভর্তিও হতে পারছি না। তোমার কথা বুঝে গেছি, তুমি পড়াশোনার মধ্যে বিজি থাকতে চাচ্ছ। আচ্ছা, তাহলে একটা কাজ করো। আমার এক বন্ধু একটা প্রাইমারি স্কুলে চাকরি করে, তো সেখানে এক মাস্টারের ট্রেনিং এর জন্য যাবে, তাই একটা পাকসি মাস্টার খুঁজছে। আমি মিস্টার? হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? তুমি এমনিতেই সব দিকে ভালো, পড়াশোনা তো ভালো, তাহলে কি স্কুলের ছাত্রদের পড়াতে পারবে না? তা পারবো, কিন্তু... কোনো কিন্তু না, আমি আজকেই কথা বলবো, কালকে থেকে যেও। স্যারের সাথে আরও কিছুক্ষণ কথা বলার পরে আবার বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে দেখি আব্বু কাজ করছিল। আমি আব্বুর কাজে সাহায্য করি, আর এভাবেই দিনটা কেটে গেল। পরের দিন সকালে আমি স্যারের বলা স্কুলে চলে গেলাম। তারপরে সেখানে সব স্যার আমায় চিনতে পারলো আর বসতে বলল, কিন্তু স্যারদের সামনে বসলে কেমন হবে এটা ভেবে আর বসলাম না। স্যাররা আমায় অনেকবার জোর করলেও বসলাম না। তারা আমায় সব কিছু খুলে বলল, মাত্র 3 মাস থাকতে হবে, আমার রেজাল্ট আসতেও এরকমই সময় লাগবে, তাই আমি রাজি হয়ে গেলাম। সারাদিন স্যারের সাথে ক্লাসে গিয়ে সবার সাথে পরিচয় হয়ে নিলাম, আর পরের দিন ক্লাস করতে গেলাম। সেদিন থেকেই আমার ডিউটি শুরু হলো। ক্লাসে গিয়ে সবাইকে পড়াই। আমি ছোট বলেও কেউ কিচ্ছু বলে না। সব ছাত্রছাত্রীরা আমার কথা শোনে, আমায় অনেক অনেক সম্মান করে। আস্তে আস্তে তাদের সাথে অনেক পরিচিত হয়ে যাই এবং আমি তাদের কাছে বন্ধুর জায়গায় পৌঁছে যাই। কিন্তু পড়ার সময় পড়া কিন্তু ঠিকই হয়, বাকি সময় বন্ধু। তাদের সাথে গল্প করা, টিফিনের সময় খেলাধুলা করা, আড্ডা দেওয়া, এসব দেখে যারা স্কুলে আসতো না এখন তারাও আসে। আর এভাবেই চলতে চলতে সময় পার হয়ে যায়। আমার রেজাল্ট আসার সময় হয়ে যায় আর মনটা অনেক খারাপ হয়ে যায়। রেজাল্ট কি হবে, পাস করব নাকি ফেল? ফেল করলে তো আমি এইখানে মুখ দেখাতেই পারবো না, আর যদি পাস করি তাহলে তো খুশির বন্যা বয়ে যাবে। এমন চিন্তা ভাবনা নিয়ে সকাল থেকেই উঠে বসে আছি। বুকের ভিতরে খুব ধুপুক ধুপুক করছে, না জানি কি হয়। অবশেষে রেজাল্ট দেওয়ার সময় হলো। আমি স্কুলে চলে আসলাম। আমাদের এখানে একটা নিয়ম আছে, রেজাল্ট সবাই স্কুলে এসেই শোনে। তো আজকে সবাই চলে আসছে, এমনকি জনিও চলে এসেছে।
আমায় দেখে সে মুচকি মুচকি হাসছে। আমি ভাবলাম হেসে নে, একটু পরে হয়তো কাঁদতেও হতে পারে। সবাইকে নিয়ে স্যার মাঠে এসে দাঁড়ালো, আর একটা স্যার কম্পিউটার অন করলো। একে একে সবার রেজাল্ট বলতে শুরু করলো। বেশিরভাগই ফেল করেছে। বিষয়টা ঠিক বুঝে উঠতে পারলাম না, ফেলের হার এত বেশি কেন। এবার জনির রেজাল্ট বলল, তার 4.05 পয়েন্ট। এটা শুনে তো জনির মুখ লুসে বেগুন হয়ে গেল। আমার দিকে বড় বড় করে তাকালো। অবশেষে আমার পালা আসলো। শাকিলের পয়েন্ট হলো 4.94, মানে জনির চেয়ে প্রায় 90 মার্কস বেশি। এমনি এই জেলায় 1 নম্বরের তালিকায় আছে শাকিল। এটা শুনে আমাদের ক্লাসের সবাই লাফিয়ে উঠলো আর আমায় নিয়ে হুড়োহুড়ি করতে লাগলো। আমি তো খুশিতে আত্মহারা হয়ে গেছি। আবারও আমি জেলার ফার্স্ট হলাম। আবারও আমি বাবা মায়ের মাথা উঁচু করতে পারলাম। অন্যদিকে জনি তো সেই লেভেলের অবাক হলো। মনে হচ্ছে সে এমন অবাক আর কখনো হয়নি। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তার চোখে অবাক হওয়ার পাশাপাশি অনেক রাগও দেখতে পেলাম। মনে হচ্ছে আমায় পেলে আজ তো গিলে খাবে। আমি সেদিকে কান না দিয়ে বন্ধুদের সাথে আনন্দ করতে ব্যস্ত হয়ে গেলাম। এরই মধ্যে রকি তো বলেই দিল, কিরে জনি, খুব তো বলেছিলি শাকিল ফেল করবে, তাহলে এখন কি হলো? রকির কথা শুনে জনি আরও জ্বলে উঠছে। আমি রকিকে থামালাম আর আমি জনির কাছে গেলাম আর বললাম, দেখ, পড়াশোনা নিজের কাছে, অযথা কারোর মিশামিশা বদনাম করা ঠিক না। দেখ, এখন আমার বদলে তুই নিজেই অপমানিত হচ্ছিস। শাকিলের কথার উত্তরে জনি কিছু বলল না, শুধু চোখ তুলে শাকিলের দিকে একবার তাকালো। আচ্ছা, আমরা আজ থেকে বন্ধু। স্কুল জীবনে তো শত্রু ছিলাম, এখন কলেজ জীবনে না হয় বন্ধু হই। জনি কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে। শাকিল ওর হাত ধরে টান দিয়ে হাত মিলালো। এরপর শাকিল সেখান থেকে বাসার দিকে রওনা হলো। বাসায় এসে শাকিল তার বাবা মাকে বলতেই বাবা মা অনেক অবাক হলো, তার সাথে অনেক খুশিও হলো। বাবা তার মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে ধরলো। শাকিলের রেজাল্টের খুশিতে শাকিলের বাবা তো খুশিতে কেঁদে দিল। শাকিল তার বাবার চোখে পানি মুছে দিল। পুরো গ্রাম আনন্দে ভরপুর। স্কুলের সবাই বলল তারা নাকি পিকনিক করবে, তো শাকিল আর না করলো না, তাদের সাথে যোগ দিল শাকিল। পুরো স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে পিকনিকের ব্যবস্থা করা হলো। সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া দাওয়া হলো। এভাবে অনেকটা রাত পার করে দিল শাকিল। এবার যে যার মতো বাসায় রওনা হলো। শাকিল তার বাসার দিকে রওনা হলো। হঠাৎ রাস্তায় আসতেই পিছন থেকে কে যেন লাথি মারল। শাকিল নিজেকে সামলাতে না পেরে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। পিছনে তাকিয়ে দেখে কয়েকটা লোক দাঁড়িয়ে আছে, মুখে টুপি পরা। শাকিল কিছু বুঝে ওঠার আগেই তারা শাকিলকে প্রচণ্ড মারতে লাগলো। শাকিলকে প্রায় আধ মরা করে তারা চলে গেল, আর শাকিল জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে রইল। চারিদিকে ধুধু অন্ধকার, ঝিঁঝি পোকার ঝিঁঝি শব্দ। অনেকক্ষণ পর শাকিলের জ্ঞান ফিরল। সঙ্গে সঙ্গে উঠে বসে আশেপাশে তাকিয়ে দেখে রাস্তার মাঝখানে পড়ে আছে শাকিল। ভয় পেয়ে তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে আবার বসে পড়ল শাকিল। মাথায় প্রচণ্ড ব্যথা, সারা গায়ে তো আছেই, তবুও আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলো শাকিল। কষ্ট করে উঠে দাঁড়ালো। এবার আস্তে আস্তে বাসার দিকে রওনা হলো শাকিল। এমন সময় শাকিলের মনে হলো, এখন বাসায় গেলে আমায় দেখে বাবা মা অনেক ভেঙে পড়বে। আমার এমন অবস্থা তারা সহ্য করতে পারবে না। না, এখন বাসায় যাওয়া যাবে না। তাই আমি উল্টে হাসপাতালের পথে রওনা হলাম। আমাদের গ্রামে এই একটাই বড় হাসপাতাল, সারা রাত খোলা থাকে। তাই আমি সেদিকে গেলাম। হাসপাতালে এসে দেখি কয়েকজন লোক আছে। আমি যেতেই তারা আমায় চিনতে পারলো। তার মধ্যে একজন আমার মতো বয়সের ছেলে ছিল, যদিও বয়সে আমার থেকে বড় হবে, কিন্তু লম্বা চওড়ায় একই। আমি গিয়ে চেয়ারে বসলাম। তখন ছেলেটা আমার কাছে আসলো আর আমায় জিজ্ঞাসা করলো, তোমার কি হয়েছে? রাস্তা দিয়ে বাসা যাওয়ার সময় মোটরসাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট করেছি। সঙ্গে সঙ্গেই তারা আমায় রুমে নিয়ে গেল আর ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল। পুরো শরীরে খুব ব্যথা থাকার কারণে আমি ঘুমিয়ে গেলাম। সকালে একটা মেয়ের কণ্ঠে ঘুম ছুটলো। আমি উঠেই আম্মু বলে ডাক দিলাম। তখন মেয়েটা বলল, এখানে আপনার আম্মু কোথা থেকে আসবে? আমি চোখ খুলে
আশেপাশে তাকিয়ে দেখি আমি হাসপাতালে আছি, তাই আর কিছু বললাম না। কার হাতে মার খেয়েছেন? হ্যাঁ, কই, সত্যি করে বলেন, কারো হাতে মার না খেলে এত ক্ষত কি করে হলো? আমি আসলে অ্যাক্সিডেন্ট করেছি। দেখুন, আমি ডাক্তার, হ্যাঁ, আর কে কেমন করে আহত হয় এটা একটু হলেও আমার জানা আছে। তো কি বলতে চাইছেন? আপনাকে কেউ আচ্ছা করে ধোলাই দিয়েছে, তাই না? দেখুন, এই কথা যদি আমার বাসায় জানতে পারে তাহলে আমার বাবা মা হার্ট অ্যাটাক করবে। ও, বুঝেছি। এরই মধ্যে হঠাৎ রকি এসে হাজির। বন্ধু, তোর কি হয়েছে? আরে তুই? আমি তোর কথা শুনতেই আমি ছুটে আসলাম। তুই কিভাবে জানলি? আমায় শিহাব ভাই বলল। এই শিহাবটা আবার কে? এখানকার ডাক্তার। রাতে যারা ছিল ওদের একজনের নাম শিহাব। আপনার নাম কি? আমার নাম মিম। অনেক কিউট নাম গো। রকি? না, মানে আসলে এসব এখন বাদ দে, আর বল, আব্বু আম্মুকে বলেছিস নাকি? না। ভালো করেছিস, বলবিও না, না হলে ওরা খুব টেনশন করবে। এমন সময় আব্বু আর আম্মু এসে হাজির। আমি তো চমকে গেছি। এবার কি হবে? আব্বু আম্মুকে কে জবাব দেবে? আব্বু আম্মু, তোমরা? তোর কিছু হলে আমরা জানবো না ভাবছিস? কিন্তু আমি যে এখানে আছি এটা কি করে জানলে? আমি জানিয়েছি। মিমের কথা শুনে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। মিম যেহেতু বলেছে তাহলে নিশ্চয়ই সব সত্যি কথা বলে দিয়েছে। তুমি বলেছো মানে? হ্যাঁ, আমি বলেছি। সকালে তোমার পকেট থেকে ফোন নিয়ে দেখি আব্বু নামে একটা নম্বর সেভ আছে। কি বলেছো? কি আবার বলবো, আমি বলেছি আপনাদের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে। ওহ, বাঁচালে। বাঁচলি মানে? না, মানে অন্য কিছু বললে তো তোমরা অনেক টেনশন করতে, তাই। তোর অন্য কিছু হয়েছে নাকি? আরে ধুর, কি যে বলো না। আমি কোনো মতে বিষয়টা আড়াল করলাম। এরপরে আব্বু আম্মুর সাথে কথা বললাম। আমার মাথার আঘাতটা একটু বেশি ছিল, তাই সারাদিন হাসপাতালে থাকলাম। বিকেলে একটু আরাম হওয়াতে আব্বুর সাথে বাসায় রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি আবার রুমে শুয়ে পড়লাম। আম্মু খাবার নিয়ে এসে নিজের হাতেই আমায় খাইয়ে দিল। আম্মুর হাতে খেয়ে দিয়ে শুয়ে থাকলাম। সারাদিন একটু রেস্ট নিলাম আর ভাবলাম ওরা কারা ছিল আর কেনই বা আমায় মারলো। আমি তাদের কি কোনো ক্ষতি করেছি? কিছুই বুঝতে পারছি না। কারোর সাথেই তো আমার তেমন কোনো শত্রুতা নেই। আসে বলতে শুধু জনি। আরে এটা জনির কাজ নয় তো? হ্যাঁ, হতেই পারে। আমার শত্রু বলতে এই একজনই আছে, তাহলে আমি নিশ্চিত এটা জনির কাজ। কিন্তু সে যে এতটা নিচে নামবে এটা ভাবিনি। এরপরে রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে আমি আমার কাজে গেলাম। জনিকে আর কিছুই বললাম না, কারণ প্রতিশোধ আমি নিতে চাই না। এভাবে কিছুদিন কেটে গেল। শাকিল কলেজে ভর্তি হলো। তো কলেজের নিয়ম অনুযায়ী কলেজে নির্বাচন হবে, কে হবে কলেজের লিডার। এমনিতেই শাকিল ছোট থেকেই স্কুলের লিডার ছিল, আবার বিভিন্ন ক্লাব বা প্রতিষ্ঠানের কর্মকর্তাও ছিল। তাই শাকিলও ভোটে দাঁড়িয়ে গেল, আর ভাগ্যক্রমে শাকিল জয়ীও হলো, হয়ে গেল কলেজের লিডার। এটা দেখে জনি আর সইতে পারছিল না। বিভিন্নভাবে শাকিলকে তার জায়গা থেকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু শাকিল তার কোনো প্ল্যান সাকসেস হতে দিত না। তার সব প্ল্যানে জল ঢেলে দিত। এভাবে আস্তে আস্তে কলেজের সব ছাত্রছাত্রী শাকিলের প্রিয় হয়ে যায়। শাকিলও তাদের প্রিয় হয়ে ওঠে, তাদের জনপ্রিয় একজন নেতা হয়েও ওঠে। শাকিলের কথা মতো সব ছাত্রছাত্রী চলতো, শাকিলের কথার কেউ অবাধ্য হতো না। এভাবে দেখতে দেখতে ইন্টার পাস করে শাকিল, আর রেজাল্টও অনেক ভালো হয়, যার জন্য শাকিলের কলেজে সব ছাত্রছাত্রী অনেক খুশি হয়। ইন্টার পাস করার পর শাকিলের ওপর অনেক দায়িত্ব এসে পড়ে। ছোট থেকে দায়িত্ব পালন করে অভ্যস্ত শাকিল, তাই খুব ভালো লাগে। সেজন্য শাকিলের কলেজ সহ পাশের কয়েকটা কলেজের সভাপতি বানায় শাকিলকে। এছাড়াও এলাকার সমস্ত ছোট বড় ক্লাবেরও সভাপতি ছিল শাকিল। আস্তে আস্তে শাকিলের দায়িত্ব বাড়তেই থাকে। একসময় অনেক বড় মাপের মানুষ হয়ে যায় শাকিল। বাবা মায়ের মুখ অনেক ওপরে, সবাই তাদের সম্মান করে। তাদের ছেলের জন্য তাদের গর্ব হতো, সব সময় মাথা উঁচু করে দাঁড়াতে পারত। কিন্তু অন্যদিকে জনি এসব কিছুই মানতে পারছিল না, তাই একের পর এক ফাঁদ পাতে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। আসলে তার রাগ আগের চেয়ে বেশি হয়েছে, কারণ এই দুই কলেজের সভাপতি জনিও হতে চেয়েছিল। কারণ জনির বাবা একজন নামকরা ব্যক্তি, যার কারণে
তার নামও দেওয়া হয়েছিল ভোটের তালিকায়, কিন্তু ভোট শাকিলের বেশি থাকায় শাকিলই জয়ী হলো। আর ওদিকে জনি শাকিলের ওপর আরও রেগে গেল, হয়ে গেল এক হিংস্র প্রাণী। প্ল্যান করতো শাকিলকে কি করে এখান থেকে নামাবে, কি করে তার জায়গাটা সে নেবে, কিন্তু শাকিল তার ব্যাপারে একটু সতর্ক থাকতো। এভাবে দিন যায়। শাকিল তার দায়িত্ব খুব ইমানদারির সাথে পালন করে যাচ্ছিল। ছোট বড় সবাই খুব সম্মান আর ভালোবাসতো তাকে। পড়াশোনার পাশাপাশি কলেজের দায়িত্ব খুব সুন্দর করে পালন করত। তার কথা মতো কলেজ চলতো, মানে শাকিল কলেজেরই একজন ছিল। এভাবে দিন কাটতে চললো। দেখতে দেখতে শাকিল পড়াশোনা শেষ করলো। বাসা থেকে বিয়ে দেওয়ার কথা চলছে, কিন্তু শাকিল মোটেও রাজি হয়নি। সবসময় সে কাজকর্ম নিয়েই বিজি থাকতো। পড়াশোনা শেষ করার পর শাকিলের দায়িত্ব আরো বেড়ে যায়। 10টা কলেজের চেয়ারম্যান হয়ে যায় শাকিল। কলেজ কেমন করে চলবে, কি করলে কি হবে, এসব কিছু শাকিলের ওপর ছিল। লোকে অবশ্য বলতো, এত বড় দায়িত্ব কি করে আপনি চালান? আসলে আমার এইসব দায়িত্ব নিতে খুব ভালো লাগে। দেশের প্রতি প্রেম জাগে। মনে মনে ভাবি একদিন আমি দেশকে দরিদ্রমুক্ত করব, শুধুমাত্র শিক্ষা দিয়েই। কারণ আমি জানি শিক্ষাই সব কিছুই উন্নতি করতে পারে। প্রমাণ করে দেব শিক্ষাই সব কিছুর মূল উদ্দেশ্য হওয়া উচিত। তাই আমি জান প্রাণ দিয়ে কলেজের উন্নতি করার চেষ্টা করছিলাম। এতদিন থেকে আমি অনেক উন্নতি করতে পেরেছি। কলেজের মাথা যে শুধু আমি তা কিন্তু নয়, আমি ছাড়াও আরও অনেক কয়েকজন আছে, বড় বড় মানুষ আমার পাশে থাকতো। তাদের সাপোর্ট আমার সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করত। তো একদিন আমি আমার কাজ করছিলাম, তখন হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। রিসিভ করতেই আমার বুকটা কেঁপে উঠলো। ফোনের ওপাশ থেকে জবাব দিল রকির অ্যাক্সিডেন্ট হয়েছে, খুবই নাকি মারাত্মক অবস্থা। এ কথা শুনে আমি আর থেমে থাকতে পারলাম না, সোজা চলে আসলাম হাসপাতালে। হাসপাতালে এসে জিজ্ঞাসা করতেই রকির রুম দেখিয়ে দিল। আমি তাড়াহুড়ো করে সেখানে গেলাম, আর গিয়ে দেখি রকি শুয়ে আছে, মাথায় ব্যান্ডেজ, হাতে পায়ে ব্যান্ডেজ। আমি গিয়ে তার পাশে বসলাম। কিরে, তোর এই অবস্থা কি করে হলো? বন্ধু, অ্যাক্সিডেন্ট করেছি। কার সঙ্গে? একটা ট্রাকের সঙ্গে। আমি বাইক নিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ সামনে একটা ট্রাক চলে আসে, তারপর বাকিটা ইতিহাস। সকালে কি বাংলা খেয়ে বাইক চালাচ্ছিলিস? আরে তেমন কিছু না। আর যদি তোর বড় কিছু একটা হয়ে যেত? আরে হয়নি তো, চিন্তা করিস না, কিছু হবে না। চুপ কর। আচ্ছা, তুই ডাক্তারকে জিজ্ঞেস করে দেখ। ওই ডাক্তার? আমি এ কথা বলতেই আমার পাশে মিম এসে দাঁড়ালো। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। আরে কি করছেন? এত বড় মাপের মানুষ আপনি, আমায় দেখে দাঁড়াচ্ছেন কেন? আরে তেমন কিছু না। কেমন আছেন? এই তো ভালো। তোমার কি অবস্থা? ভালো। তা রকির বড় কোনো ক্ষতি হয়নি তো? না, তেমন না। মাথায় একটু আঘাত পেয়েছে, কয়েকদিন রেস্ট নিলে একদম ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, আপনি আমার রুমে আসেন, কিছু ওষুধ আনতে হবে। আচ্ছা চলেন। মিম আগে আগে চলে গেল, আর আমি তার পিছনে পিছনে গেলাম। সে তার কেবিনে নিয়ে গিয়ে আমাকে বসালো। তারপরে খাতা বের করলো, আর কি যেন লেখা ছিল। তারপর বলেন, আপনার কি অবস্থা? এই তো দেখতেই পাচ্ছেন। আপনি তো অনেক বড় সেলিব্রিটি মানুষ হয়ে গেছেন। আরে কি যে বলেন না। আগের মতন আর দেখাও হয় না, খোঁজও পাওয়া যায় না। আসলে আমি কাজে আর পড়াশোনায় বিজি থাকি। এত বিজি থাকলে চলবে? তো কি করব বলেন, বিজি থাকা ছাড়া আর কিছু করার নেই। করার ইচ্ছে থাকলে অনেক কিছু করা যায়। ঠিক, কিন্তু একা মন টেকে না। আচ্ছা চলো, আমার ডিউটি শেষ হয়ে গেছে, তোমার সাথে ঘোরাও হবে, আবার রকির ওষুধও আনা হবে। কিন্তু? আরে কোনো কিন্তু না, চলো তো। মিমের কথার ওপরে আর কথা বলতে পারলাম না। কতদিন থেকেই কোথাও ঘুরিনি, সারাদিন শুধু কাজ নিয়ে বিজি থাকি। কেউ এসে বলেও নি যে চল ঘুরে আসি। বলেনি বললে ভুল হবে, আগে রকি প্রতিদিন বলতো, কিন্তু তখন কাজের চাপ ছিল, তাই যেতে পারিনি। এরপর থেকে সেও আর আমায় ঘুরতে নিয়ে যায় না। কিন্তু আজ প্রথম কোনো মেয়ে আমার সাথে ঘুরতে যেতে যাচ্ছে। কাহিনীটা ঠিক আমি বুঝাতে পারলাম না। কোনো রকমে ভাবাভাবি ছেড়েই মিমের সাথে রওনা হয়ে গেলাম। মিম আর আমি। মিম তার কেবিনে হাসপাতালের ড্রেসটা খুলে রাখলো, আর সাধারণ ড্রেস পরেই আসলো। আজকে প্রথম তাকে সাধারণ ড্রেসে দেখলাম। খুব সুন্দর লাগছে তাকে। এর মধ্যে আবার মুখের দুই কোণে হাসি।
আর দুই গালে গর্তের মতো টোল পড়েছে। এই অবস্থায় যে কেউ দেখলেই প্রেমে পড়ে যাবে। একটা মেয়ে এত সুন্দর হতে পারে কি করে? আমি মনে মনে ভাবলাম, শাকিল তুই একটু বেশি চলে যাচ্ছিস। আর যাবেই না কেন? পাশে এত সুন্দর একটা মেয়ে, সে নিজেই আমায় ঘুরতে নিয়ে যাচ্ছে, মাঝে মাঝে গালে টোল পড়ায় মিষ্টি মধুর হাসি দিচ্ছে। এমন অবস্থায় যে কোনো ছেলে তার প্রেমে পড়ে যাবে। আমি তো দূরের কথা, আমি তার দিকে তাকিয়ে এসব ভাবছিলাম, হঠাৎ মিম আমার দিকে তাকিয়ে থমকে দাঁড়ালো। আমি টেনে হিচড়ে বাস্তবে আসলাম। কি হলো? কোথায় হারিয়ে গেছো? আমি একাই বকবক করে যাচ্ছি। কই, কোথাও তো নই, তোমার পাশেই আছি। তুমি আমার পাশে থাকলেও তোমার মন এখানে নেই। কোথায় গেছে বলো? আর মনে মনে কি ভাবছো? হ্যাঁ বলো বলো। মিম মুচকি এসে কথাগুলো বলল। আমি তো চমকে গেলাম। মেয়েদের এই একটা ক্ষমতার কাছে সব ছেলেরাই তুচ্ছ। তারা যে কোনো ছেলের চোখ দেখে বলতে পারবে এই ছেলের মনে কি চলছে। এই যে মিস্টার, কি হলো? হ্যাঁ বলো। চিন্তা ভাবনা তো প্রতিদিন করো, একদিনের জন্য ওসব বাদ দাও। আমি আবার কি চিন্তা করলাম কি জানি, সেটা তুমিই জানো। কিছু না, চলো। আচ্ছা চলো। তারপরে মিমের সাথে গল্প করতে করতে চলে গেলাম পার্কের দিকে। কিন্তু পার্কে তো যাওয়া হবে না। আরে মিম, আমার তো পার্কে যাওয়া হবে না। কেন? এখানে আমায় যদি কেউ দেখে ফেলে তাহলে কেলেঙ্কারি হবে। আরে কিচ্ছু হবে না, চলো। না, কোনো ছাত্রছাত্রীরা দেখলে বলবে আমাদের বড় ভাই তো পার্কে মেয়ে নিয়ে ঘুরছে, আমাদের ঘুরলে কি হবে? আচ্ছা চলো, অন্য কোথাও যাই। তাই ভালো। এরপরে আমি আর মিম সেখান থেকে সোজা একটা রেস্টুরেন্টে উঠলাম। সেখানে এসে কফির অর্ডার দিলাম। কফি খেতে খেতে দুজনে গল্প করলাম। কফি খাওয়া শেষ হলো, কিন্তু গল্প করা শেষ হলো না। তো সেখানে আর বসে না থেকে উঠলাম, কফির বিল দিয়ে ওষুধের দোকানে আসলাম। এসে মিমের বলা ওষুধগুলো কিনে নিলাম। তারপরে আবার হাসপাতালে রওনা হলাম। গল্প করতে করতে হাসপাতালে চলে আসলাম। এসে সোজা রকির কাছে গেলাম। এসে দেখি রকির বাবা মা এসেছে। তখন মিম আবার হাসপাতালের ড্রেস পরে আসলো। তোমার না ডিউটি শেষ হয়ে গেছে? কিন্তু তোমার কাজ করতে আমার সারা জীবন ডিউটি আছে। মানে সব ডাক্তার বিজি আছে, তাই আমি ইনজেকশনটা করে দিই। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব? না দিলেও হবে। এরপরে মিম রকিকে ইনজেকশন দিল আর ওষুধগুলো খেয়ে নিতে বলল। তারপরে আমায় বিদায় দিয়ে মিম বাসায় চলে গেল। রকির একটু আরাম হতেই তাকে নিয়ে বাসায় আসলাম। রকিকে বাসায় রেখে আমিও বাসায় চলে গেলাম। পরের দিন আমি কলেজে গেলাম। কলেজে গিয়ে সবার সাথে দেখা করলাম আর তারপরে ক্লাসে গেলাম। সারাদিন কলেজে কাটিয়ে বিকেলে বাসায় গেলাম। আর তখন আমার ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই ওপার থেকে মেয়ের কণ্ঠস্বর ভেসে আসলো। কে আপনি? চিনতে পারছো না? না। আরে আমি মিম। ও মিম। কি করো? এই তো বাসায় বসে আছি। কিন্তু তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে? সেটা তোমাকে বলতে হবে নাকি? এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। শোনো, আমি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আসো। কিন্তু কেন? তখনই ফোনটা কেটে গেল। আমি পড়লাম এক মহা বিপদে। কি জন্য আমায় ডাকলো? আমি কি যাব নাকি যাব না? যাওয়া কি ঠিক হবে? কি করব নিজেই বুঝতে পারছি না। মাথা কাজ করছে না। কি জন্য ডাকলো সেটাও তো বললো না। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম যাব। কি কারণে আমায় ডাকলো সেটা জানতে হবে। যদি কোনো বিপদে পড়ে তাহলে? আর বেশি কিছু না ভেবে রওনা দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের সামনে এসে হাজির হলাম। এদিক ওদিক তাকাতেই দেখি মিম হাসতে হাসতে এগিয়ে আসছে। আমি কিছুটা বিরক্তিকর মুড নিয়ে দাঁড়িয়ে রইলাম। আসলে আমি একটু শপিং করতে যেতে চাইছিলাম, কিন্তু কার সাথে যাব সেটা বুঝতে পারছি না। তখন তোমার কথা মনে হলো। তাছাড়াও আমার তো কোনো ছেলে বন্ধুও নাই, তাই ভাবলাম তোমায় ডাকি। মিমের এমন মায়া ধরানো কথা শুনে আমার সমস্ত বিরক্তিকর মুড হারিয়ে গেল। কি হলো নিজেই বুঝলাম না। কি হলো? চলো। আচ্ছা। তারপরে আর কোনো কথা না বলে মিমের সাথে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যে বাজারে এসে হাজির হলাম। মিম আমায় একটা বিশাল মলে নিয়ে গেল আর তারপরে তার জামা কাপড় দেখতে লাগলো। আমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম মেয়েটাকে। একটু পরে মিম আমায় ডাকলো আর বলল তার নাকি পছন্দ ভালো হচ্ছে না, তাই আমাকে নাকি পছন্দ করে দিতে হবে। আমি আর দাঁড়িয়ে না থেকে তার কাছে গেলাম
আর বেছে বেছে একটা ড্রেস হাতে নিয়ে তার দিকে বাড়িয়ে দিলাম। মিম তাকিয়ে তো মুখে হাত দিল। ওয়াও, এটা তো সেই। হুম। বাহ, তোমার চয়েস তো হেব্বি। হুম। এটা আমার খুব পছন্দ হয়েছে। তাহলে নিয়ে নাও। এই কথা বলে আমি দাঁড়িয়ে গেলাম, আর পাশেই একটা শার্টে চোখ পড়ল। শার্টটা সেই হেভি সুন্দর, আমার শার্ট লাগতো, তাই আমি ওটা দোকানদারকে প্যাকিং করে দিতে বললাম। তখন তার টাকা মিম দিতে চাইলো, অনেক জোর করলো, কিন্তু আমি দিতে দিলাম না, আমি নিজেই দিলাম। তারপরে সেখান থেকে বাসায় চলে আসলাম। এভাবেই আস্তে আস্তে মিমের সাথে কথাবার্তা, ঘোরাঘুরি এইসব করতে করতে খুব পরিচিত হয়ে গেলাম। খুব অল্প সময়ে খুব কাছের কেউ ভেবে নিলাম। আর আমারও বিশ্বাস হলো সেও হয়তো আমাকে খুব কাছের কেউ ভেবে নিয়েছে। নয়তো এত ছেলে থাকতে আমার সাথে কেন ঘুরতে যাবে, আমার সাথে রেস্টুরেন্টে যাবে, খাওয়া শেষে সে নিজেই বিল দেবে, কোনোদিনও আমার বিল দিতে দেয়নি। হঠাৎ একদিন মিম আর আমি রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম, এমন সময় মিম বলল, শাকিল, বলো। একটা কথা বলবো। বলো। আমরা কি খুব ভালো বন্ধু হতে পারি? মানে খুব ভালো একজন বন্ধু, যেখানে একজন ছাড়া অন্যজন থাকতেই পারবে না। এত পেঁচানোর কি আছে? কি বলতে চাও সোজা সাপটা বলে দাও। না মানে আসলে। ওকে থাক, বুঝতে পেরেছি, তুমি কিছুই বলতে পারবে না। থাক, তাহলে আমি বলছি। হ্যাঁ বলো। আমি তোমাকে ভালোবাসি, আর আমার বিশ্বাস তুমিও আমাকে ভালোবাসো। কিন্তু তুমি এত তাড়াতাড়ি আমার মনের কথা বুঝলে কি করে? আর এটা যে তোমারও মনের কথা সেটা আমি বুঝতে পারিনি কখনো। মিম এক প্রকার লজ্জা পেল। আমি তার লজ্জার কারণ বুঝতে পারলাম, তাই আর কিছু বললাম না। রাস্তার পাশ দিয়ে হাঁটতে লাগলাম, আমার পিছনে মিমও হাঁটতে লাগলো। সেদিন থেকেই শুরু হলো আমার এক নতুন দুনিয়ায় নতুন দিন। মিমকে আমি খুব আপন করে নিয়েছিলাম, যতটা আপন এর আগে বাবা মায়ের পরে কাউকে আমি করিনি, ততটা আপনই করেছি মিমকে। দিনকাল খুব ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন মিম আমায় ফোন করে বলল তার সাথে যেন দেখা করি। ঠিকানাটা সে বলে দিল। আমি সেখানে যাওয়ার জন্য কাজবাজ শেষ করে রওনা দিলাম। এসে দেখি মিম দাঁড়িয়ে আছে। তখন আমি তার কাছে গেলাম। বলো, কি বলবা? আরে এত তাড়া কিসের, চলো আমার সাথে। কোথায়? আগে যাবে তো। আর বেশি কোনো কথা বললাম না। জীবনে প্রথম কোনো মেয়ের সাথে এভাবে যাচ্ছি। আগে তো আমি ঠিক মতো মেয়েদের সাথে কথাই বলতে পারতাম না, কিন্তু মিমকে দেখে কি যে হয়েছে, তার সাথে থাকতে খুব ভালো লাগে। কেন লাগে তা জানি না, তাই কোনো প্রশ্ন ছাড়াই তার সাথে হাঁটতে লাগলাম। সে আমায় একটা বাড়ির সামনে নিয়ে গেল, আর সেখান থেকে বাসার ভিতরে গিয়ে দেখি একটা বিশাল বাড়ি, কিন্তু কেউ নেই। আমি মিমকে জিজ্ঞাসা করলাম, এটা কার বাসা? সে মুচকি এসে কোনো উত্তর দিল না। আমি আর এক চিন্তায় পড়ে গেলাম। শাকিল বসো, আমি আমার বান্ধবীকে ডাকি। মিম ওপরের দিকে চলে গেল, আমি সেখানেই বসে রইলাম। একটু পরে মিম আসলো আর বলল, শোনো, আমি আগে বাড়ির বাইরে যাব, পরে তুমি আসবে। ওকে, কিন্তু এখানে আমরা কেন আসলাম, আর কার সাথেই বা দেখা করবো আমরা? আরে তুমি বসোই না, আমি বাড়ির বাইরে যাচ্ছি, তুমি কিছুক্ষণ পরেই বাইরে চলে আসবে। ওকে? আমি মিমের কথার আর কোনো কারণ জিজ্ঞাসা না করেই রাজি হলাম। তারপরে কথা মতো মিম চলে গেল। তারপরে আমিও বাইরে চলে আসলাম। এরপরে মিম আর দেরি করলো না, আমায় বিদায় দিয়ে বাসায় চলে গেল। আমি অবশ্যই কারণ জিজ্ঞাসা করেছিলাম। তখন সে বলল তার বাসায় নাকি কাজ আছে, তাই আমিও তার বাধা দিলাম না। আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছিলাম, এমন সময় আমার সামনে পুলিশ গাড়ি এসে থেমে গেল। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার শাকিল। মানে হঠাৎ রাস্তার মাঝখানে এসব কি হচ্ছে? অ্যারেস্ট, তাও আবার আমাকে? বাট হোয়াই? কোনো কারণ ছাড়া আমাকে অ্যারেস্ট করতে পারেন না, তাই প্লিজ আমার রাস্তা ছাড়ুন। আরে স্যার, থানায় গেলে সব জানতে পারবেন, তাই বেশি তর্কাতর্কি না করে আমাদের সাথে আসুন। শুনুন, আপনার নামে ধর্ষণের কেস হয়েছে। পুলিশ অফিসারের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। কিন্তু কে এই এত বড় অপবাদ আমার নামে দিল? দেখুন, এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তবে এইটুকু বলতে পারি, আপনি যাকে খুব কাছের একজন বন্ধু বলে মনে করেন, সে আপনার নামে এই কেস করে গেছে। এরপরে আমার অ্যারেস্ট হওয়ার কথা শুনে আমার বাবা মা আর বন্ধু চলে এসছে, কিন্তু তারা কেউ কিছুই করতে পারলো না। পরে এটা জানতে পারলাম মিমকে ধর্ষণ করার অপবাদে আমায় অ্যারেস্ট করা হয়েছে। এই কথা শুনে তো আমি আরও অবাক হয়ে গেলাম। যাকে আমি এত ভালোবাসতাম
সে তার মানে এতদিন আমার সাথে শুধুমাত্র ভালোবাসার নাটক করে গেল। যাই হোক, তারপরে আমায় রিমান্ডে নেওয়া হলো। 2 দিন পরে কোর্টে আনা হলো, আর সেখানে মিম দাঁড়িয়ে সাক্ষী দিল আমি নাকি ধর্ষক। কিন্তু এত কিছু হওয়ার পরেও আমি কিছুই করতে পারলাম না। আমি আজ ধর্ষক হয়ে জেল খাটছি বর্তমান। ভাইয়া, তোমার সাথে তো অনেক অন্যায় হয়েছে। কিছু করার নেই, প্রতিশোধ নিয়ে কি হবে? আমি তো আর সেই হারানো সম্মান ফিরে পাবো না সেই পুরনো দিনগুলো। আরে ভাই, হিন্দি মুভিতে কি দেখেন নাই? কি? শুনেন ভাই, আপনি মিমকে ধরে তার সাথে সেসব আচরণ করবেন যেগুলোর অপরাধও আপনাকে দিয়ে এত বছর জেল খাটাচ্ছে। কিন্তু কেন? তাহলে সবার সামনে সত্যিটা বলবে, আপনি নির্দোষ প্রমাণিত হবেন। কথা ভুল নয়। এভাবে জেলের ভিতরে কেটে গেল 1 বছর, কিন্তু তবুও আমার জামিন হলো না। আরও 1 বছর জেল কাটলাম, তারপরে আমার জামিন হলো। জামিন নিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পরে দেখি সবাই আমার দিকে ঘৃণার চোখে তাকাচ্ছে। মনে হচ্ছে আমি এক বিশাল সন্ত্রাসী মানুষ। আমি তাদের দিকে চোখ না দিয়ে সামনে হাঁটতে লাগলাম। এমন সময় রকি সামনে এসে হাজির হলো। তারপরে রকির সাথে বাসার দিকে রওনা হলাম। বাসায় এসে দেখি আম্মু কাজ করছিল। আমায় দেখে অনেক খুশি হলো। আমায় দেখে সঙ্গে সঙ্গেই চোখ দিয়ে পানি পড়ে গেল। বাবা বলে যে জড়িয়ে ধরলো। এরই কয়েকদিন পরে বাবা আর মা সিদ্ধান্ত নিল আমার বিয়ে দেবে। তাই এ কথাটা আমায় এসে জানালো। আমি বাবা মায়ের কথার উপরে না বলি না, তাই রাজি হয়ে গেলাম। কিন্তু এখনও আমি মিমকে খুঁজছি। ওকে পেলে আমি আমার কাজ শুরু করব। এদিকে আমার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। বাবার বন্ধু মেয়ে, অনেক আগে থেকেই নাকি আমার সাথে ওর বিয়ে ঠিক করা হয়েছে। এরই পরে বিয়েটা খুব আনন্দের সাথে কাটলো। সবাই খুব খুশি, কিন্তু আমার মাথার ওপরে এই মিথ্যে অপবাদের বোঝাটা, এই নিয়ে আমি বই যেতে পারছি না। দিন কেটে রাত হলো, সময় হয়ে এলো আমার বাসর ঘরে যাবার। কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছি। ভাবছি মিম আমার সাথে এমনটা কেন করলো? আমি কি তার কোনো ক্ষতি করেছিলাম? কোনোদিন যদি তাকে পাই, তাহলে সর্বপ্রথম জিজ্ঞাসা করব আমার অপরাধ কি ছিল। এমন সময় আমার পিছন থেকে কে যেন এসে আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে গেলাম। পিছনে তাকিয়ে দেখলাম আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু, তুমি? বাসর ঘরে যা, মেয়েটা একা বসে আছে। যাচ্ছি। পুরানো সব কথা ভুলে যা, আর নতুন করে আবার সবকিছু শুরু কর বাবা। চাইলে কি ভোলা সম্ভব আব্বু? বলতে হবে বাবা, আমার বন্ধুর মেয়ে তোকে অন্য কিছু মনে করতেই দিবে না। ঘরে যা। আব্বুর কথা শুনে একটু সান্ত্বনা পেলাম, আর তাতেই উঠে দাঁড়িয়ে ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালাম। দরজা খুলে ভিতরে প্রবেশ করলাম। ফুল দিয়ে সুন্দর করে সাজানো ঘর, আর তার ভিতরে চোখ যেতেই তো আমার চোখ আটকে গেল। হিয়া বড় একটা ঘোমটা টেনে বসে আছে এক পরী। ফুলের রাজ্যে এক রানী বসে আছে। আমি দরজা লাগিয়ে তার কাছে গেলাম। তার পাশে বসতেই মিমের কথা মনে হলো, আর বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। তার কথা মনে হলে আমার অনেক রাগ হয়। 2 চোখ বন্ধ করে নিলাম। একটু পরে শান্ত হয়ে মেয়েটার মাথার ঘোমটা তুলতে যাব, তখনই ঘটলো আরেক ঘটনা। তার আগে আমি তাকে উদ্দেশ্য করে বললাম, নাম কি আপনার? সাথী। আপনি কি আমার সম্পর্কে সবকিছু জানেন? হ্যাঁ। তারপরেও কেন আমায় মেনে নিলেন? কেন বিয়েতে রাজি হলেন? অসম্ভব। মানে? আপনি কি করে ভাবলেন আপনার মতো একটা ধর্ষককে আমি স্বামী হিসেবে মেনে নিব? তাহলে বিয়ে কেন করলেন? হাতে সময় আর উপায় কোনোটাই ছিল না। কেন? আপনাকে এত কেন জবাব কেন দেব? তাহলে আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। যদি সবার মতো আমাকেও ধর্ষণ করতে চান তাহলে ভুল করবেন। আপনি ওপরে ঘুমিয়ে যান, আমি নিচে ঘুমাচ্ছি। না, আমি ঘুমাবো না। কেন? আমি ঘুমালে আপনি আমাকেও ব্যবহার করবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? দেখুন, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার কোনো ক্ষতি করব না। না, তবুও বিশ্বাস হয় না। কি করলে বিশ্বাস করবেন? আপনার মা এবং বাবার নামে কসম করে বলতে হবে কখনো আমার শরীরে টাচ করবেন না। ওকে, আব্বু আম্মুর কসম, আপনার শরীরে আমি টাচও করব না। তবুও আমি ভরসা পেলাম না। তাহলে আমি কি করতে পারি? হ্যাঁ, এত কিছু করার পরেও ভরসা করতে পারছেন না? আপনার মতো নামকরা ধর্ষককে কি করে বিশ্বাস করি বলেন? করতে হবে না, সারা রাত জেগে বসে থাকেন, আমি ঘুমিয়ে গেলাম। এই কথা বলে খাটের এক পাশ থেকে একটা বালিশ আর চাদর নিয়ে
আমি নিচে শুয়ে পড়লাম। সাথী আমার ওপরে বিশ্বাস করতে পারছে না, আর পারবেই বা কেন? আমি যে একজন থাক, এই কথা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেছে। সাথীর কথাগুলো শুনে খুব কষ্ট লাগলো। আমি এমনই অপরাধ করেছি যার কারণে আমার বিয়ে করা বউও আমার সাথে বিশ্বাস পাচ্ছে না। বুকের ভিতরটা ফেটে যাচ্ছিল, কিন্তু প্রকাশ করতে পারছিলাম না। তাই মাথার নিচে বালিশ দিয়ে শুয়ে পড়লাম। চোখের কোণে পানি এসে ভিড় জমালো, আর ঘুম কোথায় জানি হারিয়ে গেল। অনেকক্ষণ এভাবে শুয়ে থাকলাম, তারপরে উঠে জানলার কাছে গিয়ে বসলাম। চাঁদের মিষ্টি কিরণ এসে গায়ে পড়েছে। রাতের কোমল বাতাস, যেটা সবারই পছন্দ, সেই মিষ্টি বাতাসে আমার মন ভালো হয়ে গেল। উঠতে আর মন চাইছিল না, তাই সেখানেই বসে চাঁদ দেখছিলাম। কখন যে রাত পার হয়ে গেল বুঝতে পারলাম না। চোখ খুলে দেখি জানলার সাথে হেলান দিয়ে আছি। তখন মনে হলো রাতে তাহলে বসে থাকতে থাকতে এখানেই ঘুমিয়ে গেছি। তো যাই হোক, আমি উঠে দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি সাথী ঘুমোচ্ছে। আমি তাকে ডাক দিলাম, সাথী, সাথী, কি? ওঠো, সকাল হয়ে গেছে। উফ, সকাল হয়েছে তো আমি কি নাচবো? না মানে, ছি, আজকে আমার দিনটাই খারাপ যাবে। সকালে উঠেই যার মুখ দেখতে হলো। সাথীর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। কথা বলার ভাষা হারিয়ে ফেললাম। কোন সাহসে আপনি আমার নাম ধরে ডাকছেন? মানে কি? তুমি আমার... চুপ, একদম চুপ। আমি তো কালকেই আপনাকে বলে দিচ্ছি, আপনার মতো অমানুষকে আমি কখনো স্বামী হিসেবে মানব না। তারপরও কেন আপনি জোর খাটাচ্ছেন? ওসব কথা এখন থাক, আব্বু আম্মু শুনলে কষ্ট পাবে। আমিও তাই চাই, আপনি আপনার মতো আর আমি আমার মতো। কখনো স্ত্রীর অধিকার চেয়ে আসবেন না। আসবো না, সরি। সরেন এখান থেকে। তারপরে আমি সেখান থেকে বাইরে চলে আসলাম। মিথ্যে হাসিটা বাবা মায়ের সামনে তুলে ধরলাম। জানি না কতটা ভালো অভিনয় করতে পেরেছি। ফ্রেশ হয়ে নাস্তা না করেই বাইরে চলে আসলাম। মনটা খুব খারাপ, কি করব ভেবে পাচ্ছি না। কার কাছে যাব? সবার কাছেই যে আমি অপরাধী। তখন সামনে রকির সাথে দেখা। রকি দাঁড়িয়ে গেল আর আমিও দাঁড়িয়ে গেলাম। কিরে, কই যাস? এই তো ঘুরছি। তা বন্ধু, রাতে কি বিড়াল মারতে পারছিস? রাখ তোর বেড়াল। আরে লজ্জা পাচ্ছিস মনে হচ্ছে। হয়, আমি নতুন বউ তো যে লজ্জা পাবো। কি ব্যাপার রে, তোর মুড আজ গরম কেন? এমনি। বল, কি হয়েছে? কিছু না। বলতে বলেছি তো তোকে। বন্ধু, আমার জীবন শেষ। তারপরে রকিকে রাতে সব কথা খুলে বললাম। রকি শুনে একটু অবাক হলো। বন্ধু, চিন্তা করিস না, এখনো কিছু হয় নাই। আবার আর বাকি কি আছে? অনেক কিছু। তুই কি ভুলে গেছিস তোর হাতে এখনো ক্ষমতা আছে? তুই এখনো এলাকার কলেজের সভাপতি আছিস। কি করব বল? তুই আবার আগের জায়গায় ফিরে যা। চাইলেই তো আর পারবো না, কারণ আমি এখন সবার চোখেই ধর্ষক। ছাত্রীদের ভর্তি করার নাম করে নাকি আমি চান্স নেই। ওসব কথা আর ভাবিস না। মিম যে তোর সাথে এত বড় গেম খেলবে এটা ভাবতেও পারিনি। আমি ওকে হাতের কাছে পেলে খুন করব। ওসব বাদ দে, আগে তোর কাজ কর। কিন্তু ওরা কি আমায় বিশ্বাস করবে? চেষ্টা করতে তো আর মানা নাই। জানিস বন্ধু, আমার খুব ইচ্ছে ছিল আমি এই দেশকে অনেক কিছু দেব। সবার কাছে আমি শিক্ষার আলো ছড়িয়ে দেব। সেজন্যই বলছি, এখনো সময় আছে, হাতছাড়া করিস না। চল। তারপরে সেখান থেকে আমি আর রকি রওনা হলাম কলেজের দিকে। এখানকার কলেজে চলে গেলাম। ভিতরে যেতেই সমস্ত ছাত্রছাত্রীরা এসে আমার কাছে ভিড় জমালো। এরা আমায় অনেক ভালোবাসে, আমিও তাদের খুব ভালোবাসি। তারাই আমার ভালো লাগার একমাত্র সম্বল। সবার সাথে কথা বললাম, কেউ কেউ তো কেঁদেই দিল। সবার মুখে একই কথা, আপনি এ কাজ করতে পারেন না। এদের মুখে এমন কথা শুনে মনটা অনেক হালকা হলো। তাদের কথা শুনে মনে হলো আমি ততটাও পিছনে নই যতটা আমি ভেবেছি। আমায় লড়াই করতে হবে, আর আমার ক্ষমতা, আমার ইচ্ছে, আমার অধিকার সবকিছু আমায় ছিনিয়ে নিতে হবে। তাদের দেখে মনে অনেক সাহস জোগাড় হলো। মনের মধ্যে এক প্রকার ভাব জন্ম নিল। সবার সাথে কথা বলা শেষ করে আমি অফিসের দিকে রওনা হলাম। অফিসে এসে সালাম দিলাম। স্যাররা সবাই বসে আছে। আমি ভেতরে গেলাম। সবার মুখ বন্ধ। মনে হয় সবাই মিলে কিছু একটা বলবে, তাই তারা বলার আগে
আমিও বলে ফেললাম আমি একজন নামকরা ধর্ষক, এবং এই 2 বছর জেল খাটা আসামি কেন অফিসে এসেছে এটাই তো আপনারা জানতে চান, তাই না? হ্যাঁ, তুমি কেন আসছো? এসেছো তো ভালোই করেছো। আমরা তোমাকে তোমার দায়িত্ব থেকে বাদ দিতে যাচ্ছি। না, কোনো অপরাধে আপনি আমায় বাদ দেবেন? তুমি কি জানো না তুমি একজন ধর্ষক? আর এটা জানলে কেউ তোমার জায়গায় তোমায় থাকতে দেবে না। দেবে? প্রবলেম আমার, সমাধান আমি করব। তুমি কি ভুলে গেছো আমি তোমায় এই পর্যন্ত এনেছি? হ্যাঁ জানি, কিন্তু আমি না চাইতে আমায় এখান থেকে কেউ নামাতে পারবে না। আমরা পারি, কারণ জেনে শুনে আমি এই কাজ করতে পারি না। আপনি বলেছিলেন আমায় কোনো ছাত্র মানবে না, তাহলে একবার বাইরে তাকিয়ে দেখুন। আমার কথা বলতে স্যার বাইরে তাকালো আর দেখলো কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে দাঁড়িয়ে আছে। এটাই যথেষ্ট নাকি আরো দরকার? ওরা এখনো ছোট, ভালো মন্দ জ্ঞান হয়নি। তাহলে আপনি বলতে চাইছেন যে আমায় আমার জায়গা ফিরিয়ে দেবেন না? না। আচ্ছা ভালো, গুড বাই স্যার। আমি হব না, কিন্তু আমার জায়গায় যাকে আনবেন তাকে ভালো দেখেই আনবেন, কেমন? এই কথা বলে আমি বাইরে চলে আসলাম। হঠাৎ সামনে জনি চলে আসলো, এসেই দাঁত কেলিয়ে হাসতে লাগলো। আমার মাথায় কিছু একটা খেলছিল। জনি, কি ভেবেছিস আমি এখানে কি করছি, তাই না? আরে মদন, এই 10টা কলেজের সভাপতি এখন আমি হব, আর 1 বছর পরে আমি হব শিক্ষামন্ত্রী। এতদিন তুই তোর ক্ষমতা দেখিয়েছিস, এবার আমার ক্ষমতা দেখবি। ছি, খুব বড় ভুল করে দিলি রে। কেন? তুই এখন না আসলে আমি এখান থেকে চলে যেতাম, আর ভালোই ভালোই তুই সভাপতি হয়ে যেতি। কিন্তু আমায় যখন জানিয়ে দিলি, তাহলে ওই স্বপ্ন তোর মিথ্যা। তুই আবার কিছুই করতে পারবি না। এতদিন ধরে আমি তোকে নাচিয়ে আসছি, আর এখন তুই। শোন, শেয়াল অনেক বুদ্ধি করে বনের রাজা হতে চায়, কিন্তু বনের আসল রাজা তো টাইগার। ডায়লগ মারা ছাড়া তোর দ্বারা কিচ্ছু হবে না। আমি বলি কি, তুই কোনো এক ফিল্মে কাজ কর। আমার কাজ তো এখন দেখবি, এতদিন তুই দেখিয়েছিস, এখন আমারটা দেখ। যা। জেলে যাবার জন্য সময় গুনতে শুরু কর। জনি হাসতে হাসতে চলে গেল, আর আমি আমার কাজে লেগে পড়লাম। প্রথমে আমায় অফিসের লোকদের রাজি করাতে হবে, তারপরে আমার কাজ হবে। কিন্তু জনি শিক্ষামন্ত্রী হওয়ার কথা কেন বলল? আমি সেখান থেকে সোজা রকির কাছে আসলাম। রকি ক্যান্টিনে বসেছিল, আমিও গিয়ে তার পাশে বসলাম। কিরে, কি হলো? ওরা আমায় বাদ দিয়ে জনিকে নিচ্ছে। আমি জানতাম জনি তোর জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি বেঁচে থাকতে সেটা কখনো হবে না, কারণ জনি অন্য রকমের ছেলে। টাকার লোভে সে সবকিছু করতে পারে। তো এখন কি করবি? আমি তাকে চ্যালেঞ্জ করেছি। ভালো করেছিস। তার আগে আমায় কলেজের স্যারদের রাজি করাতে হবে। তুই একদম চিন্তা করিস না, এর জন্য আমরাই যথেষ্ট। মানে তোরা কি করবি? দেখ আমরা কি করি। তারপরে রকি সেখান থেকে উঠে চলে গেল কলেজের ভিতরে, আর বাইরে আসলো সমস্ত ছাত্রীদেরকে নিয়ে। আমি এটা দেখে তো অনেক অবাক হয়ে গেলাম। এরপরে রকি আর ছাত্রছাত্রীরা সবাই মিলে অফিসের সামনে চলে গেল, আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। সবার মুখে একটাই কথা, আমাদের কলেজের চেয়ারম্যান হিসাবে শাকিল ভাইকেই চাই। আমি তাদের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলাম। রকি আমার দিকে তাকিয়ে মুচকি হাসলো। আমি বসা থেকে দাঁড়িয়ে গেলাম। এভাবে অফিসের সামনে আন্দোলন চলল। পরে অফিসের সবাই বেরিয়ে আসলো, আর তখন সবাই চুপ হয়ে গেল। স্যাররা তাদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা কি চাও? কি করলে তোমরা এই আন্দোলন থামাবে? তখন তারা একটাই উত্তর দিল। এটা শুনে স্যাররা মানল না, রাজি হলো না তাদের মতে। তখন রকি বলল, আপনারা না মানলে আমরা রাস্তায় নামতে বাধ্য হব। তোমরা যাই করো না কেন, একজন ধর্ষক অপরাধীকে তা কিছুতেই কলেজের চেয়ারম্যান বানাতে পারি না। তাহলে আমরা আমাদের কাজ করি। কারোর কোনো লাভ হবে না। স্যার, আপনি মনে হয় ভুলে গেছেন, ছাত্রদল সবার উপরে। ছাত্ররা রেগে গেলে সরকার পর্যন্ত কেঁপে যায়। এটা শুধু গল্পে আর সিনেমায় হয়ে থাকে। তাহলে এবার আপনারা নিজের চোখে দেখবেন। এই চলো সবাই। তারপর রকি সবাইকে নিয়ে রাস্তার দিকে যাচ্ছিল। শাকিল তাদের আটকাতে গেল, কিন্তু রকি শাকিলের কথা শুনল না। রাস্তায় এসে শুরু করলো বিশাল আন্দোলন। এদের সাথে যোগ দিল
পাশের আরো কয়েকটা কলেজের ছাত্ররা। ফলে সেই আন্দোলন এক বড় রূপ নিল। এদিকে জনি এদের আটকানোর হাজার রকম চেষ্টা করলো, পুলিশ নামিয়ে দিল রাস্তায়, তবুও কোনো কাজ হলো না। সারাদিন আন্দোলন করে শেষ পর্যন্ত এখানকার চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী এরা তাদের কথা শোনার জন্য রাজি হলো। তারা সবাই মিলে এক বিশাল সমাবেশ বসার চিন্তা করলো। আর কয়েকদিন পর তারিখ দেখে তারা সবাই বসলো। সেখানে শাকিলকেও ডাকা হলো, সঙ্গে সঙ্গে শাকিলের বাবাকেও ডাকলো তারা। এছাড়াও বড় বড় লোকজন ছিল। তাদের নিয়ে শুরু হলো তাদের কথাবার্তা। অনেক কথাবার্তা বলা হলো। জনি অনেক চেষ্টা করলো শাকিলকে আটকানোর, কিন্তু শাকিলের পক্ষে ছাত্ররা ছিল, তাই সে আর কিছু করতে পারলো না। শেষমেশ তাদের মানতেই হলো, কিন্তু তারা শাকিলকে একটা শর্ত দিল। দেখো শাকিল, তুমি বারবার বলছো তুমি নাকি এমন অপরাধ করো নাই। আচ্ছা, আমরা মেনে নিলাম, তবে এটা যদি তুমি সবার সামনে প্রমাণ করতে পারো তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই। ঠিক আছে, আমি প্রমাণ করে দেব যে আমি নির্দোষ। আর যদি না পারো? আর যদি না পারি তাহলে আমি এই শহরে থাকবো না। ওকে, ঠিক আছে, তোমার কাছে 3 দিন সময় আছে। জি স্যার। এছাড়াও আরো কিছু কথা বলে উঠলাম। এলাকার চেয়ারম্যান, মন্ত্রী, মেম্বার সবাই একমত হলো আমি নির্দোষ প্রমাণিত হলে তারা আমায় কলেজের চেয়ারম্যানে রাখবে। আমি তো ঝুঁকিতে পড়ে এ কথা বলে দিলাম, কিন্তু কথাটা হলো আমি কি করে এটা প্রমাণ করব? আমার কাছে তো কোনো প্রমাণ নেই। কিন্তু মনের সাহস আমি হারালাম না। সেখান থেকে সব ছাত্রছাত্রীর সাহস সবাই চলে গেল, শুধু আমি আর রকি বসে রইলাম। বসে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় যাব, কিন্তু মন ওঠে না। বাসায় গেলে বউ নামক প্যারা আবোল তাবোল শুরু করবে, হাজারটা অপমান করে, সাথে তো অবহেলা আছেই। আর ভালো লাগে না, জীবনটা একদম শেষ। কিরে, বাসায় যাবি না? না, বাসায় যেতে আর ভালো লাগে না। কেন রে? বাসায় তো তোর বউ আছে। বউ না ছাই, বাসর ঘরে সব স্বামী স্ত্রী এক হয়। আর আমি আমার মায়ের কসম করেছি তার শরীরে হাত দেব না। বলিস কি? আমায় কসম করিয়ে নিয়েছে। এছাড়া সব সময় শুধু অপমান, কথা বলতে গেলে অবহেলা, আর ভালো লাগে না। ও বন্ধু, বাইরে হাজারটা ঝামেলা যদি থাকে আর যদি ঘরের বউ বাবা মা ঠিক থাকে তাহলে মন সব সময় ভালো থাকে, কিন্তু আমার কোনোটাই ভালো নেই। মন খারাপ করিস না বন্ধু, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কবে হবে? ধৈর্য ধর, কিছু একটা বুদ্ধি দে। ভাবতে দে। আমি আর রকি গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেল, তাই আর বেশি রাত না করে বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পরে বাসায় চলে আসলাম। বাসায় এসে নক করতেই সাথী এসে দরজাটা খুলে দিল। আমি ছিলাম লোড হয়ে, তাই হাঁটতে গিয়ে সাথীর গায়ের ওপরে পড়ে যেতে লাগলাম। সাথী আমায় ধরে নিল। আমি মিটমিট করে তার দিকে তাকালাম। তোমার কি হয়েছে? কই কিছু না তো। এমন মাতলামো করছো কেন? কিছু না। এরপরে আমি ঘরে গেলাম। ওখানে আর বেশিক্ষণ না থেকে কেটে পড়লাম। ঘরে এসে খাটের ওপরে ধপাস করে শুয়ে পড়লাম। একটু পরে সাথী এসে দরজা লাগিয়ে ভিতরে আসলো। এই, তুমি আমার বিছানায় কেন? যাও নিচে গিয়ে ঘুমাও। আজকে একটু এখানে ঘুমাই রে, প্লিজ। নিচে ঘুমিয়ে আমার নাগো হাতে অনেক ব্যথা। বাহানা খুব ভালোই পাকিয়েছো। আচ্ছা, তাহলে আমি নিচে যাচ্ছি। আরে তুমি কোথায় যাচ্ছ? আসো। দেখুন, এবার কিন্তু একটু বেশি হচ্ছে। আরে কি বলো? তুমি আমার বউ, আমি তোমার বর, আমরা তো একই খাটে। আমি আমার কথা শেষ না করতেই সাথী হঠাৎ আমার মুখের সামনে এগিয়ে আসলো। এবার তো লাইনে আসছো, আসো আসো। কি, তুই নেশা করেছিস? কই, আমি তো নেশা করিনি। তাহলে মুখ থেকে কিসের গন্ধ বেরোচ্ছে? না, কিচ্ছু না। দাঁড়াও, আমি এক্ষুনি আব্বুকে বলছি। এই সরি, আসলে বন্ধুদের সাথে একটু। না, আমি বলছি। সরি বললাম তো। আচ্ছা, আমি নিচেই ঘুমাচ্ছি, আর তোমার সাথে কথাও বলবো না, তোমার দিকে তাকাবো না। তবু আব্বুকে বলো না প্লিজ। বলবো না, তবে একটা শর্তে। আমায় প্রমিস করতে হবে এমন নোংরা জিনিস আর কখনো খাবে না। ওকে, করলাম। তাহলে মনের দুঃখ কেউ বোঝে না, সব জায়গায় শুধু কষ্ট। কষ্ট ভুলতে একটু করেছি, সেখানেও প্যারা। ধুর, ভালো লাগে না। মাতলামি করতে করতে কথাগুলো বলে খাটের থেকে উঠে নিচে এসে বালিশ নিয়ে শুয়ে পড়লাম।
সাথী সেখানেই দাঁড়িয়ে আছে। আমি টেরা চোখে তাকিয়ে দেখলাম, এরপরে আর কিছু না করেই ঘুমিয়ে গেলাম। সকালে চোখ খোলার আগেই খেয়াল করলাম কি একটা ভারী জিনিস আমার ওপরে পড়ে আছে। আমি চোখ খুলতে তো অবাক, চোখ খুলে দেখি সাথী আমার বুকের ওপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমি তাড়াহুড়ো করে লাফ দিয়ে সরে গিয়ে বসলাম। তখন সাথী চমকে উঠে বসলো আর আমার দিকে বড় বড় করে তাকালো। এই কি হলো? তুমি কেন এখানে? ও, তাহলে তুমি রাতে বলবে না যে নিচে ঘুমিয়ে তোমার গায়ে ব্যথা, তাই আমি তোমায় উপরে তোলার জন্য আসছিলাম, কিন্তু তোলা তো দূরের কথা, উল্টো আমি হাঁপিয়ে গেলাম, তাই এখানে মাথা দিয়ে শুয়ে পড়ি। জানি না কখন ঘুমিয়ে গেছি। কি, আপনার মাথা কি ঠিক আছে? কেন, মাথার আবার কি হলো? তোমার মতো আমি নাকি? আমি শুধু শুয়েছিলাম, কিছু করিনি। তবে আজকে আমার ঘুম হেব্বি হয়েছে। দেখো সাথী, তোমার চেয়ে কিন্তু আমি আমার বাবা মাকে বেশি ভালোবাসি। এ কথা বলে আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। সাথী ওখানেই বসে রইল। আমি ফ্রেশ হয়ে এসে দেখি আমার শার্ট প্যান্ট খাটের ওপরে। আমি কোনো কিছুই না ভেবে সেগুলো চেঞ্জ করে নিলাম। এরপরে বের হলাম বাইরে। নিচে এসে দেখি সাথী আম্মুর সাথে কাজ করছে, কিন্তু আমার দিকে কেমন করুণ দৃষ্টিতে তাকালো। আমি ঠিক বুঝলাম না। আম্মুকে বলে বাসা থেকে বেরিয়ে পড়লাম। সোজা রকির কাছে আসলাম। রকিকে সব খুলে বললাম। বন্ধু, মেয়েদের মন খুব নরম। একটা ছেলেকে সে যতই ঘৃণা করুক, কয়েকটা দিন একসঙ্গে থাকলে তার প্রতিও তার মায়া হয়ে যায়। কিন্তু তুই তোর বাবা মাকে ভালোবাসার কথা বললি না কেন? কারণ আমি বাসর রাতে আব্বু আম্মুর কসম করে বলেছিলাম সাথীকে কোনোদিনও স্পর্শ করব না। আরে বেটা, যে তোকে কসম করতে বলছিল এখন সেই তো তোর কাছে আসতে চাচ্ছে, তাহলে তোর সমস্যা কি? ওকে যদি আমি এখানে বেঁধে রেখে বলি তুই বাসায় যা, তাহলে তুই কি করবি? পাগল নাকি? আমায় বেঁধে রাখলে আমি কেমনে বাসায় যাব? ঠিক এভাবেই আমায় কসম করিয়ে আমার হাত পা সব বেঁধে রেখেছে। কথাটা খারাপ বলিসনি। সাথীর অনেক আগে থেকেই আচরণ পাল্টে গেছে, কিন্তু আমি তার থেকে দূরে সরে যাচ্ছি। আচ্ছা, ওসব বাদ দে, খুশির খবর আছে। কি খবর? তুই কালকে বললি না যে জনি শিক্ষামন্ত্রীর কথা কেন বলছিল? হ্যাঁ, কেন? কারণ শিক্ষামন্ত্রী হওয়ার একটা চান্স দেওয়া হয়েছে। বলিস কি? এখানে তারাই যেতে পারবে যারা দেশের উপর কলেজের দায়িত্বে আছে। এই জন্য জনি আমার জায়গায় আসতে চাইছিল। কিন্তু তার আগে আমায় বের করতে হবে, আমি অপরাধী নই। কিন্তু কি করে করবি? যে কোনো একটা পথ বার করতেই হবে। আচ্ছা, তুই আর মিম সেই বাসায় গেছিলি, যেই বাসায় গেছিলি সেখানে হয়তো ক্যামেরা আছে। ঠিক বলেছিস। তারপরে আমি রকি রওনা হলাম সেই বাড়িটার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছে গেলাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম গেটের সামনে একটা ক্যামেরা লাগানো, তাই সেখান থেকে ভিতরে গেলাম। গিয়ে দেখি বাড়িটায় কেউ নেই। হঠাৎ ওপর থেকে একটা লোক বেরিয়ে আসলো, তাকে আমরা ধরলাম। সে বলল, আর এই বাড়িটা বিক্রি হওয়ার কথা হচ্ছে, কিন্তু এখনো বিক্রি হয়নি, আর তাই ক্যামেরায় সমস্ত ফুটেজ ডিলিট করা হয়েছে। লোকটার কথা শুনে আমি আর রকি তো সেই অবাক হলাম। এখন কি করব আমরা? কি করে প্রমাণ করব যে আমি নির্দোষ? মাথায় আর কাজ করছিল না। একটু পরে মনে হলো মিমের কথা, তাই আমরা এবার মিমকে খুঁজতে লাগলাম। হাসপাতালে গেলাম, কিন্তু সেখানে গিয়ে শুনলাম মিম নাকি হাসপাতাল ছেড়ে বাইরে চলে গেছে অনেক দিন আগে। তাই আমাদের সেখানে গিয়েও কোনো লাভ হলো না। সারাদিন পুরো শহর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। রাতে বাসায় চলে আসলাম। এসে খাওয়া দাওয়া করলাম, কিন্তু দেখলাম সাথীর মন খারাপ, খুব চুপচাপ হয়ে আছে। রাতে আমি বলেছিলাম তার সাথে কথা বলবো না, তাই আমি আর জিজ্ঞাসা করলাম না। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে বালিশটা নিয়ে নিচে শুয়ে পড়লাম। একটু পরে সাথী রুমে এসে দরজা ছিটকানি দিয়ে খাটের কাছে দাঁড়ালো। এই শোনো। আমি শুনেও না শোনার ভান করে অন্যদিকে ঘুরে থাকলাম। দেখ, অন্যকে অবহেলা করলে কেমন লাগে। কি হলো, শুনছো? কি? তোমার সাথে কথা আছে। বলো। উঠে বসো। আমি সাথীর কথা শুনে উঠে বসলাম। তখন সাথী আমার কিছুটা দূরে এসে বসলো। আমি জানি তুমি আমায় ভালোবাসো,
কিন্তু আমি কসম দেওয়াতে তুমি কিচ্ছু করতে পারো না। এখানে করার কি আছে? তাহলে আমায় এমন ইগনোর কেন করো? আমি তোমার পাশে যেতে চেয়েও পারি না, তুমি সরে যাও। এমনি। আমি জানি তুমি আব্বু আম্মুকে খুব ভালোবাসো, তাদের কসম করে কখনো সেটা ভাঙতে পারো না। এত না ঘুরিয়ে কি বলতে চাও সোজা সাপটা বলো। আমি তোমায় কসম করতে বলছিলাম, আর আজ আমি সেই কসম তুলে নিতে বলছি। প্লিজ, ছোট থেকেই তোমায় ভালোবাসি। তোমার সাথে দেখা করার জন্য বাবাকে নিয়ে কিছুদিন পর পর চলে আসতাম, কিন্তু যখন শুনলাম তুমি কলেজে ভর্তি করার নাম করে মেয়েদের, তখন আমার খুব রাগ হয়, তোমার প্রতি অনেক ঘৃণা হয়। আর তাই সেদিন বাসরাতে তোমার সাথে আমি ওইরকম ব্যবহার করি। কিন্তু তারপর তোমার সাথে থাকা শুরু করে আবার নতুন করে তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি যা শুনেছ সেটা মিথ্যা ছিল, আর সেটা প্রমাণ করার জন্য আজও আমি চেষ্টা করছি, কিন্তু আমার হাতে আর মাত্র কালকের দিনটাই আছে। কি বলছো? আমি তখন সাথীকে আমার জীবনের ঘটে যাওয়া কাহিনী বললাম। সাথী আমার পাশে বসেছিল। কিন্তু মেয়েটা এমন কেন করলো? এটা শুধু একমাত্র সেই মেয়েই বলতে পারবে। মেয়েটাকে কোথায় পাবে? জানি না, আমার মাথা একদম কাজ করছে না। আমারও। তোমার আবার কি হলো? আমার কাছে এসো, বলতেছি। তারপরে আমি নিচ থেকে উপরে চলে গেলাম। কতদিন পরে আমার বিছানায় শুতে পারলাম, পাশে আবার বউ। ঘুমটা সেই লেভেলের হলো। সকালে উঠে আমি আমার কাজে বেরিয়ে পড়লাম। রকিকে নিয়ে মিমকে খুঁজতে লাগলাম। সিআইডির মতো খুঁজছি, তবুও পাইনি। সারাদিন চলে গেল, আর মাত্র কিছুক্ষণ সময় আছে। তারপরে আমি আর কিছু করতে পারবো না, হাল ছেড়ে দিলাম। মেনে নিলাম আমি একজন ধর্ষক। চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ আমার চোখের সামনে একটা বোরখা পরা মেয়ে আসলো। আমি না চাইতেও তার দিকে চোখ পড়লো। এমন সময় হঠাৎ বাতাস আসতেই তার মুখের ওপর থেকে কাপড়টা সরে গেল। আমি তো হা হয়ে তাকিয়ে আছি, কারণ এটা মিম। এতদিন যাকে খুঁজছিলাম তাকে আজকে পেলাম, কিছুতেই হারানো যাবে না। আমি তাড়াহুড়ো করে উঠেই তার দিকে যাচ্ছিলাম। এমন সময় মিম আমায় দেখে ফেললো, সঙ্গে সঙ্গেই উল্টো দিকে দৌড় দিল। আমিও তার পিছনে পিছনে দৌড় দিলাম। অনেক দৌড়াদৌড়ি করার পরে শেষ পর্যন্ত তাকে আমি ধরতে পারলাম। শাকিল, আমাকে কিছু করো না। কিছু করবো না মানে? তুই তো আমার বউ হবি, সারা শহরে তোকে নিয়ে ঘুরাবো। আমার ভুল হয়ে গেছে, আমায় মাফ করে দাও। আরে কিসের মাপ? তোকে খুন করলেও তো আমার রাগ যাবে না। প্লিজ আমায় মাফ করে দাও। কেন করেছিলি এমন? বল, কেন করেছিলি? এছাড়া আর কোনো পথ ছিল না। কেন? আমি তোমায় সব বলবো, আগে আমায় নিরাপদ জায়গায় নিয়ে যাও প্লিজ। তারপরে আমি মিমকে নিয়ে একটা নিরাপদ জায়গায় নিয়ে গেলাম। তারপরে বলতে বললাম, তখন মিম বলল, জনি আর আমি একে অপরকে খুব ভালোবাসতাম, আমাদের খুব সুন্দর দিনও কাটছিল। মাঝে মধ্যে সে আমার উপর চান্স নিতে চাইতো, কিন্তু আমি পাত্তা দিতাম না, বলতাম যা হবে সব বিয়ের পর। কিন্তু সে আমায় বলে আমি যদি তার একটা কাজ করে দিই তাহলে সে আমায় ঠিক বিয়ে করবে। কি কাজ? তোমার সাথে প্রেম করার অভিনয় করে তোমার নামে মিথ্যা ধর্ষণের অপরাধ দেওয়ার। তার মানে এটা জনির প্ল্যান? এরপর আমি রাজি হচ্ছিলাম না, কিন্তু আমায় বিভিন্নভাবে ধমক দেয়, আমার ইজ্জত নিয়ে টানাটানিও করছিল। শেষ পর্যন্ত আমি ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার আশায় আর সে ভালো হয়ে যাবে ভেবে তার কথাতেই রাজি হয়ে যাই। ছি, এত বড় মিথ্যা অপবাদ দিতে তোমার কি একটু আটকায়নি? আমি তখন জনির প্রেমে পাগল ছিলাম, সে যা বলতো তাই করতাম, শুধু তাকে আপন করে পাওয়ার জন্য। তারপরে কি হলো? তোমায় আমি ভুলিয়ে ভালিয়ে সেই বাড়িতে নিয়ে যাই, আর বাকি কাজটা জনি করে। জনি পুলিশের কাছে ফোন করে আর তার ইচ্ছে মতন অপবাদ দেয়। পরে আমি তোমার কথা ভেবে অনেক কষ্ট পাই, আর আমি পুলিশকে সব বলতে চাই, কিন্তু ততদিনে জনি আমার বাসায় ডেকে আমার সাথে সময় কাটায়, আর সেটাও ভিডিও করে নেয়। তারপর সেটা ভাইরাল করার হুমকি দেয়। আমি আমার আত্মসম্মানের কথা ভেবে তোমার নামে মিথ্যা সাক্ষী দিতে রাজি হয়ে যাই। কিন্তু তোমার এই অবস্থা কেন? তোমার জেল হওয়ার পর জনি এই ভিডিওর বাহানায় তার বন্ধুদের সাথেও সময় কাটাতে বলে। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, তাই আমি রাজি হয়ে যাই। ইস, কি সব বলছো? হ্যাঁ, আর তার বন্ধুদের কাছে আমাকে নিয়েও যায়। তখন জনি আমাকে তার বন্ধুদের কাছে রেখে চলে যায়। তখন আমি জনির ফোনটা ঘরে দেখতে পাই,
তাই পাশে থেকে চাকু নিয়ে নিজেকে বাঁচানোর জন্য জনির 3 জন বন্ধুকেই খুন করে জনির মোবাইল নিয়ে পালিয়ে আসি। কি? হ্যাঁ, কি করতাম বলো? আমার হাতে কোনো উপায় ছিল না। তারপর থেকে আমি বোরখা পরে তোমার খোঁজে জেলেও যাই, কিন্তু তখন তোমার জামিনও হয়ে যায়। তোমার বাসা না চেনায় আমি রাস্তায় রাস্তায় তোমায় খুঁজছিলাম। কিন্তু আমায় দেখে পালাচ্ছিলে কেন? আমি জানি আমি যা করছি তার জন্য তুমি আমায় কোনো দিনও ক্ষমা করবে না। সবার সামনে তুমি আমায় অপমান করবে, আর সবাই আমার পরিচয় জেনেও যাবে। সেজন্য আমি তোমায় ফাঁকা জায়গায় নিয়ে যাই। একটা কথা মনে রেখো, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। শাকিল, আমি আমার ভুলের শাস্তি পেয়েছি। ওই জনি আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমি আর জীবিত হয়েও মৃত, একটা জীবন্ত লাশ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছি। এবার ওই জনির শাস্তি তোমায় দিতেই হবে। ওকে সারা জীবনের জন্য বুঝিয়ে দিতে হবে যে কারোর জীবন নিয়ে খেলা করার অধিকার ওর নেই। ও শুধু আমার নয়, তোমার, আমার, এমনকি আর যে কতজনের জীবন নষ্ট করেছে তার ঠিক নেই। আমি ওকে ছাড়বো না, কিন্তু তার জন্য তো তোমায় আমার সাথে যেতে হবে। আমার প্রতিটা কাজে তোমাকে নিজের জীবন দিয়ে হলেও সাহায্য করতে হবে। হ্যাঁ, করব। এমনিতেও আমার জীবনে আর কিছুই নেই, সব শেষ। আমি যাব। কোথায় যেতে হবে বলো? তারপরে আমি সেখান থেকে মিমকে নিয়ে সন্ধ্যায় মিটিংয়ে চলে গেলাম। আজকে আবার সমাবেশ বসার কথা ছিল, আমি সেখানে চলে গেলাম। তার সঙ্গে বিভিন্ন বড় বড় চ্যানেলের সাংবাদিককে ডাকলাম। সবাই মিলে এক জায়গায় হলাম। মিমকে সেখানে বোরখা পরিয়ে নিয়ে গেলাম। এখানে জনি সহ তার বাবা মাও ছিল। তখন আমি মিমের মুখে কাপড়টা তুলে দিই। এটা দেখে জনি অবাক হয়ে যায়। মিম তাদের সামনে সব কিছু খুলে বলল, আর মিম আর জনির সেই টাইমের ভিডিও সবার সামনে দিয়ে দিল। আমি বুঝতেও পারিনি মিম এই কাজটা করবে। সঙ্গে সঙ্গে পুরো শহরে ছড়িয়ে পড়ল খবর, আর সেই ভিডিওর কিছু অংশ ছড়িয়ে গেল। আমার ওপর থেকে সরে গেল মিথ্যা ধর্ষণের অপবাদ, আর সেটা গিয়ে পড়ল জনির ওপরে। জনিকে পুলিশ অ্যারেস্ট করলো, আর আমায় আবার 10টা কলেজের চেয়ারম্যান করা হলো। ঠিক এমন সময় মিম আমার দিকে ভালোবাসার ভাব নিয়ে তাকালো, আর আমার কাছে এসে আমার কপালে একটা চুমু দিয়ে দৌড় দিল। কিন্তু সামনে ছিল রেল লাইন। দৌড়াতে গিয়ে খেয়াল না করায় মিম লাইনের ওপরে চলে যায়, আর ঠিক তখনই অন্য দিক থেকে ট্রেন চলে আসে। ফলে মিমের সাথে ধাক্কা লেগে মিম রাস্তার একপাশে পড়ে রইল। আমি চিৎকার করে দৌড়ে গেলাম তার কাছে। আমার জন্য সে নিজের জীবনও দিয়ে দিল। মিম, কি করলে তুমি এটা? মিম, ওঠো। খুব ভালো থেকো শাকিল। আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। তো তোমার সাথে ভালোবাসার নাটক করলেও তুমি আমার জীবনের শেষ ভালোবাসা। তুমি আমায় সত্যি ভালোবেসেছিলে শাকিল, কিন্তু আমি তোমার সাথে সেই ছলনা করেছি। তার শাস্তি ভগবান আমাকে দিয়েও দিল। যার জন্য আমি এত পাপ করলাম সেই আমাকে ভালোবাসলো না। আর যে আমায় সত্যিকারের ভালোবাসলো তাকেই আমি অবহেলা করে এলাম। তার জীবনটাকেই আমি নরক বানিয়ে তুললাম। আমার জীবনে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই আপন হতে পারে না শাকিল। ভালো থেকো শাকিল, তুমি খুব খুব ভালো থেকো। শেষে ধীরে ধীরে মিম মৃত্যুর কোলে ঢলে পড়ল। সব কিছু যেন এক নিমেষে শান্ত হয়ে গেল। ভালোবাসার জন্য কিছু কিছু মানুষ সব করতে পারে, কিন্তু তার ভাগ্যে আসল ভালোবাসা থাকে না। তাই ফলাফল হিসাবে তারা পায় মৃত্যু। এরই কয়েকদিন পরে আমায় মন্ত্রীর জায়গায় নিয়ে যাওয়া হলো। অনেক পরীক্ষা নিরীক্ষার পর মন্ত্রী হয়ে গেলাম। তারপরে শুরু হলো আমার স্বপ্নের দিন। আর হ্যালো বন্ধুরা, গল্পটাতে লাইক করে দিও। এই গল্পটায় 1000 লাইকের আশা রাখছি, তো তাড়াতাড়ি পূরণ করে দিও। আর যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই পিউ সঞ্জয় লাভ স্টোরি ফিলিংস হার্টবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। ফিরছি পরের গল্পে।